আমাদের আজকে পডকাস্টটা পুরো স্ক্যামের একটা শো, ঠিক আছে, কি করে স্ক্যাম করা যায় এইসব আমরা শেখাচ্ছি। জানো, এইখানকার এই কালচারটাই দেখি যে তারপর ধরো যে যদি না হয় কাজটা, তুমি ফোনটা ধরে বলে দাও যে না এখন না প্রজেক্টটা হচ্ছে না, এখানে ফোন ধরে না তোমার, ঠিক আছে। মানে যেটা এখন মেজর সমস্যা, যে ধরো আমার কাছে পুলিশ পারমিশন আছে, কিন্তু তা সত্ত্বেও মানে আমি হচ্ছে একটা কলকাতা রাস্তায় শ্যুট করছি যখন একটা ধরো 20 জনের টিম নিয়ে, তখন আমায় ভয় ভয় শ্যুট করতে প্রপার গিম্বল। মানে ধরো গিম্বল তো মানে অনেকেই বলে যে এটাকে শুধু ওয়েডিং এর টুলস, কিন্তু না, তুমি ইউরোপে যাও, ওরা ছবি শ্যুট করছে পুরোটা গিম্বল দিয়ে। বিয়ে আমার যারা টিমে কাজ করে, আমার বন্ধু বান্ধবরা সবাই বলে ভাই বিয়ে কবে করছিস। যখন হচ্ছে 2020 আমি বললাম এই তো একটা সিরিজ বানাচ্ছি রেস্টুরেন্ট প্রেম, এটা রিলিজ হয়ে যাক তারপর বিয়ে করছি। সাউন্ডটা ঠিক আছে? একবার অরিজিৎদা দেখে নাও, কথা বল। চেক করতে হবে। হ্যালো বলবো, তাই তো? হ্যাঁ, এবার দুজনের একসাথে একটা একসাথে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। সব ক্যামেরা সব ঠিক আছে? 9 10 6 বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বলে দেখো একবার, এইবার কথা বলতে শোনা যাচ্ছে? হ্যালো, আমরা আজকে পুরো এই টোনেই কথা বলি তাহলে। ওকে ওকে, কিন্তু আমি একটা গান গিয়ে সাউন্ড চেক করতে চাই। কি গান গাইবে? অরিজিৎদা আছে যখন। আমালতি মাসি গো, পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাই নে, দেব না এই মাসেতে মাইনে, ডিডিং 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 ডিডিং। আর মানে ভালো লাগে না সত্যি। রোল হয়েছে কি? রোল চাউমিন ও শুরু হয়ে গেছে। হাই হ্যালো, না বুঝতেই পারছেন আজকে আমি কোন মুডে আছি, কারণ আমার সামনে যিনি রয়েছেন মানে তার মতোই থাকার চেষ্টা করছি, মানে অলওয়েজ কি বলবো, কুল ক্যাওরা যাকে বলে। আমাদের সঙ্গে রয়েছেন ডিরেক্টর অরিজিৎদা। নমস্কার। অরিজিৎদা কেমন আছে বলো? ভালো আছি, ভালো চলছে, ভালোই পুজো কাটলো। হ্যাঁ সে তো তুমি দেখলাম একটা গ্রামে গিয়ে, একটা আউটস্কার্টসে গিয়ে। হ্যাঁ, গ্রামের পুজোটা কিন্তু ভালো। আমি থাকি তো হচ্ছে ধরো মফস্বলে, কল্যাণী। হ্যাঁ, এবার আগে হচ্ছে ধরো আমি কাজের সূত্রে 2012 থেকে কলকাতায় আছি, বাঘাযতীনে। আগে থাকতাম রানীকুঠি, তারপর বাঘাযতীনে। এবার পুজো আসলে আমি বাড়ি চলে যেতাম কল্যাণীতে চলে যেতাম, কারণ হচ্ছে কল্যাণীর পুজো একটা সাবেকিয়ানা ছিল, মানে ফাঁকা ফাঁকা পুজো, আমরা পাড়ায় গিয়ে আড্ডা মারতাম। এখন কল্যাণীতেও যেতে ভালো লাগছে না, কারণ কল্যাণীতে এত ভিড়, দেখবে কিছু ট্রেন্ড, মানে যে প্রচুর ট্রেন্ড একটা পুজোর, মানে প্রচুর লোক হচ্ছে, লোকের ব্যবসা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের ওইটা আর ভালো লাগছে না, যে একটু ফাঁকা ফাঁকায় বন্ধুরা আড্ডা মারবো। পুজো মানে যেটা ছিল সেই কাশফুল, তোমার ছবিটাও অসাধারণ, আরবদার। হ্যাঁ, সেই জন্য আমরা গ্রামে চলে গেছি। তো গ্রামে গিয়ে সেই পুজোটা এবার পেলাম। কিন্তু আমরা পুজোয় ভালো ছিলাম না। তোমরা কোথায় ছিলে? মানে ছিলাম কলকাতাতেই, মানে আমরা সবাই ভালো ছিলাম না। হ্যাঁ, এবারে মানে পুজোরটা তো বলছো তো। হ্যাঁ, সেটা তো ছিলই, তার সাথে প্রত্যেক বছর কনফিউজ পিকচারের গান থাকে। আচ্ছা। আগের বছর মালতী মাসি লাস্ট, এই বছর কিছু এলো না। কারণ এই বছর আমাদের উৎসবের গান বানানোর ইচ্ছে হয়নি, সেই কারণেই আমরা মানে অনেক ভাবলাম, লাস্টেও ভেবেছিলাম যে এবছর কোনো গান আমরা রিলিজ করবো কিনা, মানে শেষ দিন অবধিও ভাবলাম, তারপরে আর ইচ্ছেটা করলো না এবছর। মানে আমরা এটা নিয়ে আমাদের 5 নম্বর বছর হতো, মানে আমরা প্রথম বছর টুম্পা, তারপরে বছর লালু, দুষ্টু প্রজাপতি, মালতী মাসি। এই বছর যে গানটা, ওটা বললাম না, এই বছরে যে গানটার প্ল্যান ছিল, তো তারপর আর এই বছরটা আর ইচ্ছে করলো না, মানে চারিদিকে যা অবস্থা। তো ঠিক আছে, পরের বছর না হয় আবার করা যাবে। সেই দুঃখে কি আরবদার আমার একটা বড় দাড়ি রেখেছে, যে আবার পরের বছর গান বেরোলে তারপর দাড়িটা কামাবে, মানত করেছে। আরব, আসলে আরব আর আমরা মানে একটা মিল আছে, যে দেখবে যে আরব যখন ক্লিন শেভ হয় আমিও হয়ে যাই, মানে আমি যখন হই আরবও হয়ে যায়। তো এবার এইটা না মিলছে না কোনো কারণে, লাস্ট 3 মাস ধরে। আমি মাঝে আমার বাবা অসুস্থ ছিল, আমি হায়দ্রাবাদ গেলাম, তখন আমাকে দাড়ি কেটে যেতে হয়েছিল, হাসপাতাল যাচ্ছি। তো তখন থেকে আমি দেখছি যে আরব সেই প্রায় 6 মাস ধরে ও দাড়ি কেটেছে। ও বলছে দাড়ি কাটলে, মানে বলছে যে এই যে ওর যেটা বক্তব্য, যে বিভিন্ন মহাপুরুষরা দাড়ি রাখে, রবীন্দ্রনাথ দাড়ি রাখে, রামকৃষ্ণ দাড়ি রাখে, অনেক কিছু কানেক্ট করা যায়, মানে সেই কারণেই দাড়ি কেটে ফেললে ওই কানেকশনটা চলে যায়। তো ওই কারণে হয়তো দাড়ি রাখছে। হ্যাঁ, এবার একটু মানে আমরা একটা মানে টিপিক্যাল পডকাস্টের আলোচনায় চলে যাই। টিপিক্যাল পডকাস্ট যে অরিজিৎদা বিয়ে কবে করছি, এই উন্মেষদার মতো বললে। ও তাই অরিজিৎদা বিয়ে কবে করছো? বিয়ে আমার যারা টিমে কাজ করে, আমার বন্ধু বান্ধবরা সবাই বলে ভাই বিয়ে কবে করছিস। যখন হচ্ছে 2020 আমি বললাম এই তো একটা সিরিজ বানাচ্ছি রেস্টুরেন্ট প্রেম, এটা রিলিজ হয়ে যাক তারপর বিয়ে করছি। ঠিক আছে, রেস্টুরেন্ট প্রেম হিট হলো, সব কিছু হলো, তারপর আরেকটা সিরিজ বানিয়ে বিয়ে করছি, তারপর বললাম যে একটা ফিচার ফিল্ম করি, তারপর কনফার্ম বিয়ে করছি। এবার দেখি একটা ফিচার ফিল্ম আমি এই শেষ করলাম, এবার যদি বিয়েটা হয়, আসবো পডকাস্টের শেষের দিকে বিয়েটা হয় তাহলে করতে হবে। আচ্ছা, এখনই বলে দিলে হবে না। ঠিক আছে।
না, তোমার বিয়েতে আমরা একটু ক্যাবড়া নাচবো, মানে সেই ব্যাপারটা তো চাই। হ্যাঁ হ্যাঁ, এবার আমি জানি না মানে ওই সামাজিক মানে সবাই যেভাবে বিয়ে করে আমি সেইভাবে করবো কিনা, আমি চুপচাপ বিয়ে করে নিলাম, সেটাও হয়ে যেতে পারে। আর কেন, এটা কি তোমার কি রেস্টিন প্রেমের মতো কোনো ব্যাপার রয়েছে? ভূতের সাথে? হ্যাঁ। না না, ভূতের সাথে নেই, আমার অনেক দিনের ভালোবাসা, অনেক দিনের প্রেম, সেই কলেজ লাইফ থেকে। তো আলাদাই, আবার শুনবো অন্য সেকশনে। বেশ এটা এটা আলাদা করে সরিয়ে রাখলাম। বেশ বেশ বেশ। এটা জানতাম না। হ্যাঁ তো একদম প্রথমে তোমাকে জিজ্ঞাসা করি যে মানে ফিল্ম, তারপর সিনেমা জগৎ, এটা একটা আলাদা রকম জগৎ। সহজে সবার মানে ডিরেকশনের প্রতি ইন্টারেস্ট খুব একটা জন্মায় না। মানে তোমার কিভাবে মানে এই ফিল্ম জগতের প্রতি ইন্টারেস্টটা হলো? ফিল্ম জগতের প্রতি মানে ধরো ছোটোবেলা থেকে আমি মানে আমার ইচ্ছে ছিল না যে, আমি কখনো জানতাম না যে মানে ফিল্ম মেকিং বলে একটা জিনিস হয়। সিনেমা দেখতে ভালো লাগতো। তোমার হচ্ছে যে ফ্রাইডেতে তোমার DD1 যেটা হচ্ছে ওই সময় হচ্ছে শুক্রবারে আমরা সিনেমা দেখতাম। হুম হুম হুম। আর হচ্ছে বাংলা সিনেমা দেখতাম রোববার হচ্ছে বিকেল 4টে থেকে, মানে প্রচুর উত্তম কুমারের ছবি। আর ফ্রাইডে নাইটে দেখতাম হচ্ছে ধরো মেইনলি যে সিনেমাগুলো আমার এখনও মনে আছে, কাদের খান আর হচ্ছে গোবিন্দার যে জুটির পরপর সিনেমা ফ্রাইডে নাইটে হতো। আর একটা হচ্ছে শনিবার রাতে 11টার থেকেও সিনেমা দেখতো। তো ওইটাই আমাদের কাছে মিডিয়াম ছিল 90s-এ। তো ওই সময় থেকে সিনেমাটা দেখতে ভালো লাগতো। এবার আমরা মফস্বলে বড় হয়েছি, মানে আমাদের যখন প্রথম টিভি আসলো, ওই রামায়ণ ওই সময়টায় হ্যাঁ, যখন হ্যাঁ, টিভি আসলো, তো তখন থেকে আমি দেখছি যে এই গল্প মানে এই একটা মিডিয়াম যেখানে হচ্ছে লোকজন গল্প বলছে। তো আমি কিভাবে গল্প বলবো? তো তখন ধরো আমি গল্প বলতাম হচ্ছে কমিক্স লিখে। তো ছোটোবেলায় আমি ক্লাসে যেতাম, ধরো কিছু কমিক্স এঁকে, তো লোকজনকে বলতাম দেখ তুই গল্পটা বুঝতে পারছিস। তো তখন থেকে হয়তো একটা গল্প বলার ইচ্ছে, প্রবণতা ওটা শুরু হয়েছিল। তো তারপর ধরো স্কুল পাস হলো, স্কুলের পরেও যখন স্কুলে পড়ি তখন আমি জানতাম না যে আমি ছবি বানাবো। তখন হচ্ছে নাটক, ধরো পাড়ার নাটক, মানে সেইখানে আমি অভিনয় করছি, ডিরেকশনও দিচ্ছি, যে জানি না যে এইভাবে ডিরেকশন দিতে হয়, কিন্তু যে বুঝতে পারছি যে এইভাবে একটা গল্প বলা যায় স্টেজে। তো তারপর যখন যখন আমি মানে কলেজে যখন পড়তে ঢুকি, তো তখন হচ্ছে মেনলি ভেবেছিলাম যে মানে FTI বলে একটা দেখবে যে FTI SR FTI, যেখানে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করানো হয়। তো ভেবেছিলাম কলেজ পাস করে আমি মানে পাস করে হচ্ছে FTI SR FTI জন্য ট্রাই করব। তো তখন থেকে আমি ভাবছিলাম যে আমি সিনেমাটাই বানাবো, এইটা মনে হচ্ছে এইটা আমি পারবো হয়তো বানাতে, মানে কনফিডেন্স ছিল না। তো তখন হচ্ছে আমার ফিল্ম স্টাডিজ আর তোমার মাস কম, মানে আমার কলেজে, যদিও আমি মফস্বলের একটা কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ। এবার আমার যে তো ছবি, আমিও সুরেন্দ্রনাথ কলেজ, তবে শিয়ালদা। শিয়ালদা সুরেন্দ্রনাথ, হ্যাঁ। হ্যাঁ আমারটা ব্যারাকপুর সুরেন্দ্রনাথ, ব্যারাকপুর সুরেন্দ্রনাথ। নদীর ধারে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তো তখন থেকে যে ধরো আমরা আমাদের যে স্যার ছিল, যে আমি ধরো অনেকের সাথেই কাজ করেছি, অনেকের থেকেই ছবি বানানো অথবা মানে গল্প বলা এসব কিছু, যে ওই সময় আমাদের যে টিচার ছিল দেবাশিস চক্রবর্তী। তো তখন যে সিনেমার প্রতি যে ভালোবাসাটা, ওটা ওই স্যারের জন্যই তখন কিন্তু হয়েছিল। আর তখন আমি দেখলাম যে আমরা যে সিনেমা দেখি, ধরো বলিউডে যা ছবি হচ্ছে, এর বাইরে গিয়েও টলিউডে যা হচ্ছে, এর বাইরে গিয়েও একটা বৃহত্তর পৃথিবী আছে। তো আমার প্রথম যে ছবিটা মানে দেখে আমার মাথা মানে নষ্ট হয়ে গেছিলো, সেটা হচ্ছে বাইসাইকেল থিফ। আমাদের ক্লাসরুমে বসে হচ্ছে ডেসিকার বাইসাইকেল থিফ দেখালো। তো তখন আমি দেখলাম যে মানে স্যার তখন আলোচনা প্রসঙ্গে বললো যে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হয়েছিল। ফিল্ম মেকার কী করে ছবিটা বানিয়েছিল, যে যখন হচ্ছে সমস্ত স্টুডিও ধ্বংস হয়ে গেছিলো ইটালির। তো তখন ওদের কাছে কী ছিল, যে একটা ক্যামেরা, সূর্যের আলো, আর হচ্ছে মানে সেইভাবে ওরা ছবি বানানো শুরু করলো। তো তখন আমি দেখলাম যে বাহ, মানে এইভাবে আমরা কেন বানাতে পারি না। তো তখন থেকেই যে আমি ঠিক করে নিচ্ছি না সিনেমাই বানাবো। তো তারপর কি আর FTI SR FTI-তে ট্রাই করা হয়নি, মানে ভেবেছিলাম যে যাদবপুরে অ্যাটলিস্ট ফিল্ম স্টাডিজ নিয়ে মাস্টার্স পড়বো। তো তারপর থেকে কাজ ঠিক জীবনে কিছু না কিছুভাবে কাজ করা শুরু হয়ে গেল। মানে তখন প্রথমের দিকে আমি তোমার প্রথম কাজ কি ছিল? প্রথম সিনেমা যদি বলো, যে আমি একটা কলেজ যখন শেষ হলো, একটা জেদের বসে একটা সিনেমা বানিয়েছিলাম, ওটা প্রচণ্ড এক্সপেরিমেন্টাল একটা ফিল্ম। এখন আর আমি কাউকে দেখাই না, কনফিউজ পিকচারই আছে, দেখবে কনফিউজ পিকচারের প্রথম একদম একটা সিনেমা, যেটা একদম প্রথম যদি ভিডিওটা চেক করো, যে 10+7 বলে একটা সিনেমা, ওটা মানে মানে ওই সময় আমি গোদার ত্রুফো এইসব নিয়ে মানে এইসব দেখছি। তো তখন আমার ছবির ভাষাটাও ওইটাই ছিল। পরে গিয়ে যত আমি আরও ছবি দেখলাম, মানে মানে পৃথিবীর আরও ভালো কমার্শিয়াল কন্টেন্ট যখন দেখা শুরু করলাম, এখন আমার ছবির ভাষা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সেটাকে আমি ব্লেন্ড করার চেষ্টা করি, মানে যে মানে সেইটা প্রসঙ্গে আসবে যখন টাইম আপ নিয়ে আমরা কথা বলবো। তো তারপর আর FTI SR FTI কোনোটাই হয়নি। আমাদের কে হনু বলে একটা গান আছে, কে হনুতে শ্যামল কর্মকার, SR FTI তোমার এডিটিং ফ্যাকাল্টির ডিন, তো ওই ভদ্রলোক আছেন। তো উনি বলছিল যে তোমাদের যদি কখনো পড়তে ইচ্ছা হয় আবার, তো তোমরা আসতে পারো, মানে তোমাদের জন্য কিন্তু সবসময় ফিল্ম স্কুল খোলা। মানে এখন হয়তো মানে জানি না যে কাজ করছি মানে পড়া হবে কি না, কিন্তু হয়তো যখন
আর কাজ করতে ভাল লাগছে না, হয়তো আবার কোথাও গিয়ে নতুন করে পড়াশোনা, শিখতে হ্যাঁ ইচ্ছে করছে। পড়াশোনা করতেই পারি, মানে হ্যাঁ, পড়াশোনার কোনো বয়স নেই। বয়স নেই, হ্যাঁ, সত্যিই তাই। মানে কে হনু তো অনেকদিন মানে অনেক বছর আগের কাজ। মানে অনেক সেটা বছর না, কে হলো অ্যাকচুয়ালি টাইম আপের পরে, ঠিক পরের কাজ। টাইম আপের পরেই। হ্যাঁ, ঠিক পরের কাজ। আর তোমাদের যে ভাষাটা, সেই ভাষায় এত সুন্দর একটা মেসেজ দেওয়া, এটা মিডিয়ামকে নিয়ে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তোমার কোন মিডিয়াম ছিল? আমার বাংলা মিডিয়াম। একদম বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম, পরে হচ্ছে মানে আমি অনার্স মানে নেওয়ার চেষ্টা করেছিলাম ইংলিশে। হ্যাঁ। এর একটা মজার ঘটনা আছে, এটা জানি না এটা বলা ঠিক হবে না, কিনা, অবশ্যই তো, আমার আমি অনার্সের তোমার সার্টিফিকেট হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে, তো আমি বলছি ঠিক আছে, ক্যান্সেল হলেই বা কী হবে। তো যেটা হচ্ছে যে আমি ইংলিশ অনার্স নেব বলে ট্রাই করছি, তো আমি ইংরেজিতে 66 পেয়েছিলাম। এবার প্রত্যেক বছর আমি দেখতাম যে যখন আমরা ইংলিশ নিয়ে মানে যখন ভর্তি হবো, আমার যারা সিনিয়র বন্ধু অথবা দাদা দিদিরা বলতো যে 60-58 অবধিও নামে অনার্স পেয়ে যাবি তুই, ঠিক আছে। তা আমি চোখ কান বুঝে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে আমি মানে বললো যে তুই পাশে ভর্তি হয়ে যা, দেখবি যে 10 জন ছেলে মেয়ে বেরিয়ে যাবে ছেড়ে। তারপর হ্যাঁ, অনার্সে ঢুকে যায়। তা আমি ঢুকে গেলাম, ঠিক আছে, মানে পাশে ভর্তি হয়ে গেলাম। এবার আমার রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ অথবা জেভিয়ার্স এটাই টার্গেট ছিল। জেভিয়ার্সের আমার মার্কস ছিল না, বেকার বলে লাভ নেই, ঠিক আছে। তো এটাই টার্গেট ছিল এই কারণেই যে ওখানে ফিল্ম স্টাডিজ পড়ানো হয়, মাস কম আছে। তো ঢুকে গেলাম, তারপর 3 মাস হয়ে গেল কেউ বেরোলো না, ঠিক আছে। তো আমি পাশেই পড়ছি, তো আমি কি করবো তখন বুঝতে পারছি না। তো একদিন মাস কমিউনিকেশনের বললো যে 2টো সিট খালি হয়েছে। বাবা বললো যে বাবা অনার্সটা দরকার, ঠিক আছে, এরপর যদি তুই পড়িসও। আমি দেখলাম এফটিআইতে অনার্স একটা কিছু তো অনার্স লাগে। তাই আমি বললাম তাহলে কী করা যায়, আমি তো ওটার ফর্ম ফিল আপ করিনি। তো আমি কলেজে গেলাম, গিয়ে বললাম যে আমার তো ইংলিশের ফর্ম ফিল আপ ছিল। বললো তুমি তো মাস কমিউনিকেশনে করোনি, তুমি কী করে ভর্তি হবে। তো কী করবো, আর দেখুন আমি অনার্স নিয়ে পড়তে চাই, আমি ভর্তি নিয়ে নিল। আমি এই যে সই দিয়ে মনে পড়লো আমি আরেকবার এরকম করেছিলাম। এইগুলো মানে আমাদের আজকে পডকাস্টটা পুরো স্ক্যামের একটা শো, ঠিক আছে, কী করে স্ক্যাম করা যায় এইসব আমরা শেখাচ্ছি যেন মনে হচ্ছে স্টুডেন্টদের। তো মানে কি করে সই করো, মানে আমার হচ্ছে অ্যাটেন্ডেন্স ছিল না স্কুলে, বুঝলে তো। তো কী হবে, মানে বললো যে পরীক্ষায় বসতে দেবে না, স্যারের সই লাগবে, ঠিক আছে। তো তখন আমি সদ্য জিওগ্রাফিতে লাইট ট্রেস শিখেছিলাম, তো স্যারের একটা সই আমি খুঁজে পেয়েছিলাম সব খাতার পিছনে, মানে সুন্দর করে স্যারের লাইট ট্রেস করে। এইটা তো বহুবার করেছি, আমি জিওগ্রাফিতে মাস্টার্স করেছি। তো এই লাইট ট্রেসে অনেক কিছু করে দেওয়া যায়। হ্যাঁ, লাইট ট্রেস। তো এইভাবে তোমার ছোটবেলা কাটলো। তারপরে মানে তোমার প্রথম মানে ঠিকঠাক তো মানে কাজ কিভাবে শুরু হলো? মানে ধরো একটা পুঁজি দরকার, মানে আমি যেটা বলতে চাইছি, মানে সেটা তো সিনেমা বানানো। হ্যাঁ, একদম। সিনেমা অ্যাকচুয়ালি বানানো বলতে যে যদি দেখো যে মানে আমাদের ছবি যদি কেউ দেখছে অথবা মেন স্ট্রিমে, সেটা 2020 থেকে। এবার 2012 থেকে 20 এটা একটা মানে 2008 লম্বা বছরের journey। একটা জার্নি। এবার এর মধ্যে আমি অনেক কাজ করেছি। হ্যাঁ, সেটাই জানতে অনেক চাইছি। কাজ বলতে যেরকম হচ্ছে আমি জিতে হ্যাপি প্যারেন্টস ডে হতো না, মানে হ্যাপি হ্যাঁ, প্যারেন্টস ডে, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে দেখবে কিছু অডিও ভিজুয়াল কোয়েশ্চেন থাকতো, মানে গো আর একটা খাওয়ার, হ্যাঁ, হ্যাঁ। অথবা হচ্ছে মানে ধরো কোথাকার একটা ফুচকা, কোনো একটা আইল্যান্ডের কিছু একটা ভিডিও। তো সেইগুলো আমরা শ্যুট করতাম। আমি তখন ওই মানে ওইটার আমাদের ডিরেক্টর ছিল কবিদা, ইন্দ্রনীলদা, আচ্ছা। মায়ার জঞ্জাল অথবা। তো কবিদা ছিল ডিরেক্টর। তো আমরা হচ্ছে তখন আমি যে ছবিটা করলাম সেইটারও যে ডিওপি জয়দীপদা আরও অম্লানদা বলে কয়েকজন, আমাদের একটা ডিওপির টিম ছিল। তো আমি তখন জিতে রেগুলার এই কাজগুলো করতাম। আর এই কাজগুলো আমি অথচ তখন আমি ভাবিনি যে আমি সিনেমাটোগ্রাফি করব। তো মানে আমি ওই 10+7 আর তারপরে আরেকটা কিছু একটা করেছিলাম। সেইখানে মানে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল কবিদার, সুজয়দা, সে দেখে, আর না সপ্তর্ষিদা দেখে হচ্ছে আমাকে বললো যে তুই কি সিনেমাটোগ্রাফি করবি সিয়ের এই কাজগুলো। আমি বললাম হ্যাঁ, মানে আমি তো কখনো প্রফেশনালি করিনি। বললো না ঠিক আছে, করে দেখ না। তো আমি তারপর মোটামুটি 3 বছর আমার কাছে ব্রেড অ্যান্ড বাটার ছিল সিনেমাটোগ্রাফি। আমি তখন রেগুলার আমি জিয়ের কাজ করছি, প্লাস হচ্ছে মিউজিক ভিডিওতে শুধুমাত্র মানে সিনেমাটোগ্রাফি করছি, কিছু ছবি, শর্ট ফিল্ম, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিচার ফিল্মেও আমি সিনেমাটোগ্রাফি করেছিলাম। তো তারপর দেখলাম যে আস্তে আস্তে আমার সিনেমাটোগ্রাফিটা আর ভালো লাগছে না, মানে এটা আমি করতে চাই না, এটা ঠিক ডিউটির মতোই হয়ে আছে, টাকা আসছে তাই করছি। তো তারপর আমি বেশ কিছুদিন আবার এডিট করলাম, মানে এডিট করতে করতে মানে আমি কিউয়ের হাউসেও হচ্ছে অড জয়েন্টে আমি এডিটার হিসাবে কাজ করেছি। তো ওইখান থেকে যখন আমি ফিরে আসলাম, মানে তারপর আমি ঠিক করলাম যে এবার নিজেরা কিছু করা দরকার। তো তখন হচ্ছে রেস্টুরেন্ট প্রেমের আইডিয়াটা আসে। মানে রেস্টুরেন্ট প্রেমের আইডিয়াটা আমায় দিয়েছিল যে আমার যে কো রাইটার সায়র। মানে একদিন হচ্ছে আমি সায়ন হচ্ছে প্ল্যান করছিলাম যে ভাই একটা কিছু নিজেরা মিলে একটা যদি করা যায়, যে দেখলে দেখবে, না দেখলে না দেখবে, আমরা নিজেরা মিলে বানাই।
তো তখন শায়ন বললো কী বানাবি তাহলে, একটা ফিচার ফিল্ম যদি ইন্ডিপেন্ডেন্টলি শ্যুট করা যায়। আমি বললাম যে একটা সিরিজ বানালে কেমন হয়। তো তখন আমি দেখছিলাম যে টিভিএফ, ধরো টিভিএফ হচ্ছে মানে কাঁপাচ্ছে, মানে ওদের যে কন্টেন্টে অ্যারে ফিল্মস দেখবে, মানে অ্যারে বলে একটা চুকিয়াগিরি বলে ওদের একটা সিরিজ আছে, আরও ওয়াই ফিল্মস ওই ব্যাং বাজা বারাত। তো ওরা হচ্ছে দেখছি ওদের কন্টেন্ট ইউটিউবে জাস্ট আগুনের মতো, মানে আগুনের মতো। আমি বললাম তাহলে ইউটিউবে যদি আমরা করি। এবার ইউটিউবে তখন একটা শর্ট ফিল্ম দেখবে যে 10,000 ভিউজ মানে অনেক, 20,000 ভিউজ মানে অনেক, যে 20,000 লোক দেখেছে। তখন আমাদের ধরো আগের কন্টেন্টগুলো ওরকমই, 20,000 লোক দেখেছে মানে আমরা খুব খুশি। তখন উন্মেষের সাথে অলরেডি আমাদের পরিচয় হয়ে গেছিলো, যে উন্মেষ তখন নতুন কন্টেন্ট করা শুরু করছে 2020-তে। উন্মেষ বলছে অরিজিৎদা কী করা যায়, উন্মেষ বম্বে থেকে এসছে তখন, মানে তো কী করা যায়। আমি কী করবি, বললো যে ইউটিউব শুরু করবো। ইউটিউব এখানে করে লাভ আছে, মানে আমরা দুজনেই কনফিউজ ছিলাম, কিন্তু উন্মেষের একটা মানে উন্মেষ মানে শিওর ছিল যে ইউটিউব করে লাভ আছে, মানে ইউটিউব চুমন টুমন করছে তখন অলরেডি কিরণ তো অলরেডি এখানে বাংলায় শাহরুখ খান হয়ে গেছে ইউটিউবের, ঠিক আছে। তো তখন ও চুমন করছিল। তো লকডাউনের প্রসঙ্গে আসার আগে তো সায়ন বললো তাহলে কী করা যায়। তো আমরা হচ্ছে তখন পোর্ট্রেট বলে একটা গল্প ছিল, প্রচণ্ড ডার্ক একটা, মানে তো আমরা বললাম যে এই কন্টেন্টটা নিয়ে করলে কেমন হয়, প্রচণ্ড ডার্ক। তখন আরব বললে এত ডার্ক জিনিস ইউটিউবের জন্য করবি, আমরা একটু লাইট হার্টেড কিছু করি। তো সায়র আসলো, সায়র বললো যে একটা গল্প আছে, একটা মানুষ আর ভূতের প্রেম। তাই বললাম হ্যাঁ এরকম গল্প তো ধর আমরা দেখেছি, ধর নিনা ফরএভার, অথবা ধরো ভূতনাথ যদি তুমি বলো। আমি বললাম যে এটাকে আমরা আমাদের মতো কীভাবে বলতে পারি। বললো যে আমাদের তাহলে বাজেট কত। তো আমি দেখলাম যে আমাদের বাজেট হচ্ছে, বললে এখন সেই কারণেই লোকজন আমাদের কাজ দেয় না, যদিও খুবই কম বাজেট, ঠিক আছে না, আমি সংখ্যায় বলছি না। তো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে হচ্ছে আমার ফ্ল্যাটটা। তো স্যারকে বললাম এমনভাবে লিখি যে এই ফ্ল্যাটের মধ্যেই গল্প থাকবে, আর প্রত্যেক এপিসোডে আমরা 2 মিনিট 3 মিনিট গল্প বাইরে নিয়ে যাব, যে আমরা আউটডোরটা ধর 3-4 দিন আমরা আলাদা শ্যুট করবো, আর পুরোটা ফ্ল্যাটে শ্যুট করবো। তো সায়নও গল্পটা শুনলো, সবাই আমরা রেস্টুরেন্ট প্রেম লক করলাম। তখন রেস্টুরেন্ট প্রেমের নাম রেস্টুরেন্ট প্রেম ছিল না, পূর্ণিমার চাঁদ এই গল্পটার নাম ছিল, মানুষ আর ভূতের প্রেমের গল্প। আমাদের কাছে গঙ্গা ছিল, মানে যে গঙ্গার ধারটায় আমরা শ্যুট করতে পারবো। তো আমরা রেস্টুরেন্ট প্রেম শুরু করলাম, সুমনাকে বললাম। সুমনার হচ্ছে একটা ওই সময় কাজ বেরিয়েছিল চারদিকের গল্প বলে, একটা ফিচার ফিল্ম, আমার খুব ভালো লেগেছিলো। আমি ওই ছবিটা দেখতে গেছিলাম, তো আমি সুমনার পারফরমেন্স দেখে আমি ছিটকে গেছিলাম যে এত স্পন্টেনিয়াস, মানে এত ভালো অ্যাক্টিং করছে মেয়েটা। তো সুমনার সাথে যোগাযোগ হয়, গিয়ে সুমনাকে বলি যে এই কন্টেন্টে, তখন সুমনা টেলিভিশন করছে, কিছু কাজ করছে। তো সুমনা বললো আমি না রোজ টাইম দিতে পারবো না। আমি বললাম কবে কবে পারবে, বললো যে আমার যেদিন যেদিন অফ থাকবে। শাইনকে বললাম তুই পারবি, শাইন বললো আমি তো ভাই রেডিও ছেড়ে দিয়েছি, কোনো চাপ নেই, আমার টাইমই টাইম। আমি বললাম ঠিক আছে। আমার একটা M50 ক্যামেরা ছিল, একটা ক্রপ বডি ক্যামেরা। আমি বললাম এটা দিয়েই শুরু করা যাক। তো আমরা মোটামুটি 3 মাস ধরে শ্যুট করলাম, মানে 3 মাস টানা করিনি কিন্তু, মানে ধরো আজকে একদিন সুমনার সময় হলো, সায়নের সময় হলো, আমাদের সময় হলো, সবাই এইভাবে টোটাল আমাদের 3 মাসের স্প্যানে আমরা রেস্টুরেন্ট প্রেম উইন্টারটা এই কারণে বেছে নিলাম যখন ভগবানের এসি অন থাকে, ওই সময়টা আমরা বেছে নিলাম। তো আমরা শুরু করলাম রেস্টুরেন্ট প্রেম, শুটিং শেষ হলো, তারপর তো রেস্টুরেন্ট প্রেম আমরা রিলিজ করলাম, প্রচণ্ড ভালো হিট করলো। হ্যাঁ। তো তারপরে রেস্টুরেন্ট প্রেমের পরে তোমার রেস্টুরেন্ট প্রেম 2 এর আগে এলো টাইম আপ। আমাদের রেস্টুরেন্ট প্রেম 2 করারই কথা ছিল, মানে রেস্টুরেন্ট প্রেম যখন হচ্ছে আমরা শেষ হলো, মানে এত চাহিদা ছিল রেস্টুরেন্ট প্রেম 2 এর, মানে রাস্তায় বেরোচ্ছি কি কমেন্ট সেকশনে অন্য কোনো ছবি দিচ্ছি, ঠিক আছে, সকালে দাঁত মাজার ছবি দিচ্ছি, লোকজন কমেন্ট করছে দাদা রেস্টুরেন্ট প্রেম 2 কবে আসবে। তা একটা প্রচণ্ড মাথা ব্যথার কারণ ছিল আমাদের রেস্টুরেন্ট প্রেম 2। এবার রেস্টুরেন্ট প্রেম 2 আমাদের বানাতে ভালো লাগছিল না, যে একটু সময় নিই, মানে ধরো যে ভাবছিলাম যে 8 বছর পর বানাবো রেস্টুরেন্ট প্রেম 2, ঠিক আছে। তো কিন্তু পৃথিবীটা তো এখন চেঞ্জ হয়ে গেছে, ধরো ভুলভুলাইয়া 2 আর ভুলভুলাইয়া 3 এর মধ্যে দেখো এখন গ্যাপ কত কমে এসছে, কিন্তু ভুলভুলাইয়া 1 আর 2 এর মধ্যে কত বড় গ্যাপ। তো আমরা তখন ভাবছিলাম যে কি করা যায়। তো তখন কোভিড চলছে, তো তখন ওই সময় কিরণের সাথে কথা হচ্ছিল, যে কিরণ বলছিল যে চলো আমরা একসাথে একদিন বসতে পারি, কি কন্টেন্ট করবো কি করবো না করবো আমরা জানতাম না। তো তখন আমার একটা মানে গল্প ছিল, মানে টাইম লুপের গল্প। তো আমরা বললাম যে ঠিক আছে, আমি একটা কন্টেন্ট দ্বারা ডেভেলপ করছি, যদি ওটা করা যায়। এবার আরও বারবার বললো ভাই মিনিমালিস্ট ভাব, কারণ হচ্ছে যে কোভিড চলছে, শ্যুট করাটা কিন্তু চাপের, মানে কলকাতা থেকে কল্যাণী অথবা হচ্ছে নদিয়া কোনো গ্রামে যাওয়াটাও খুব মুশকিলের। তো টাইম আপ আমরা লিখলাম। এবার আমরা প্রথমে যখন টাইম লুপের একটা গল্প লিখছি যে এই ছবিটাকে আলাদা কীভাবে করা যায়, তো আমরা পুরো টাইম লুপটাকে সেট করলাম হচ্ছে একটা গ্রামে, যে একটা গ্রামে ঘটবে, যে এরকম একটা টাইম লুপ। তোমার শুটেও সুবিধা, যেহেতু নদিয়া আমাদের একদম হোম গ্রাউন্ড, মানে একদম বাড়ির কাছের একটা গ্রাম।
মদনপুর, সেইখানে আমরা শ্যুট করেছি আচ্ছা, মদনপুরে। তো তখন হচ্ছে কিরণকে গিয়ে আমি কন্টেন্টটা শোনালাম যে করা যায়। কিরণ বললো হ্যাঁ এটা করবো, এটা চলো অরিজিৎদা করি। আর কিরণ মানে যেটা খুব ভালো লাগে, কিরণ পুরো সারেন্ডার করে দিয়েছিল। কিরণ বললো দেখো আমি তো কখনো অ্যাক্টিং করিনি, আর অথবা কোনো কিছু মানে কোনো পারফর্মিং আর্টস অথবা কিছুর সাথে আমি যুক্ত নেই। তো ও পুরো নিজেকে সারেন্ডার করে দিয়েছিল, ও নিজের 100% দিয়েছে। মানে যতটা ও চেষ্টা করেছে ডেলিভার করার একদম, মানে সেইটা কিরণকে সবসময় এই কারণে ভালো লাগে। ওই সময় আমার মনে আছে যখন টাইম আপের শ্যুট চলছে, তো তখন হচ্ছে কিরণের রেগুলার কোনো না কোনো একটা ব্র্যান্ড আসছে যে এই ভিডিও দাও ওই ভিডিও দাও, ও একটার পর একটা ব্র্যান্ড ছেড়ে দিচ্ছে। আর মানে সেটা লাখ লাখ টাকার ব্র্যান্ড, মানে ধরো কিরণ যে টাকার ব্র্যান্ড ছেড়েছে সেই টাকা তো ধরো আমাদের প্রজেক্টের রেমুনারেশন নয়। তো প্রচুর মানে মানে ধরো ওই সময় আমি দেখেছি কিরণ প্রচুর ব্র্যান্ড ছেড়েছে। তো আমি খুব ভাগ্যবান, যেটা হচ্ছে আমার ধরো মানে সিরিজে অথবা ছবিতে যারা লিড অথবা যারা অ্যাক্টিং করছে তারা আমার সাথে প্রচণ্ড কোঅপারেট করে। মানে সায়ন বলো, সেটা কিরণ বলো, কি আমার ধরো এই মানে ছবির ক্ষেত্রেও যে মানে প্রচণ্ড আমি খুব ভালো অ্যাক্টারদের সাথে কাজ করি। আর খুব ভালো পরিবেশ, মানে সেটা হয়তো জানি না যে আমাদের টিমের জন্য পরিবেশটা মানে সেটা কিনা, কিন্তু মানে সবাই প্রচণ্ড কোঅপারেট করে। একদমই, সেটা তোমাদের টিম দেখলেই বোঝা যায়। তোমাদের অফিসেও যখন প্রথমবার গেছি, মনে হয়নি যে প্রথমবার গেছি, মনে হচ্ছে তোমাদের সাথে অনেক দিন আগে থেকেও আলাপ। কিরণের পক্ষে এটা খুব চাপের ছিল, কারণ পাশে সায়ন ঘোষ, সেদিকে শ্রেয়া ভট্টাচার্য, অমিত সাহা, মানে প্রত্যেকে বাঘা বাঘা সব অ্যাক্টরের মাঝখানে কিরণ। হ্যাঁ মানে ধরো সবাই টাইম আপ দেখে বলে যে তোমরা মানে ওই সময় অনেকেই বলছিল তোমরা শুধু ইউটিউবারদের কাস্ট করছো। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি দেখো যে কিরণ একমাত্র ইউটিউব করে, অমিত দা, শ্রেয়া। এইটাতেই আসছি এবারে, যে প্রশ্নটা করার সেটা হচ্ছে যে আমাদের মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি যেসব অ্যাক্টরদেরকে মানে সারা জীবন ধরে একবারে তলানিতে রেখে দিয়েছে, তাদেরকে তুমি যেভাবে পোট্রে করেছো, এই বিষয়টা নিয়ে বলো। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে ধরো অমিত দা রয়েছে, সায়নদাকে কটা মানে মেইন স্ট্রিম মানে চ্যানেল বা ওটিটি মানে এরকম একটা অ্যাক্টরকে জায়গা দিচ্ছে। হ্যাঁ মানে সায়ন হয়তো মানে যেটা মেইন স্ট্রিম যেটা করে এসছে, সায়নকে হয়তো হোস্ট হিসাবে হয়তো জায়গা দিয়েছে, অ্যাক্টর হিসাবে আমি জানি না। মানে অ্যাক্টর হিসাবে প্রদীপ্তদার ছবিতে সায়ন যে যদিও করেছে ইন্ডিপেন্ডেন্টলি, মানে বিরোহী বাদেও রাজলক্ষ্মী হয়েছে, তার আগে রাজলক্ষ্মী হয়েছে। তো কিন্তু সায়নের মতো, কিন্তু আমি ওটাই বলতে চাইছি, কিন্তু সায়নের মতো যে একজন মানে মানে এরকম অ্যাক্টার এত স্পন্টেনিয়াস, মানে আমি যাদের সাথে কাজ করেছি আমি পাইনি। মানে আমি মানে ধরো যে একটা ডায়লগ যেটা হচ্ছে যে যেটা এরা পেলে মানে যেটা কীভাবে থ্রো করলে হাসি পাবে, এটা ধরো সায়ন আর দীপাংশুদাকে দেখেই কিন্তু মানে মানে আমি অনেকের সাথে স্ট্যান্ড আপ কমেডি। হ্যাঁ মানে তার আগেও দীপাংশুদা ধরো নিজে লিরিসিস্ট, মানে একটা বড় অন্যান্য কিছু মানে আরো কিছু করে এসছে দীপাংশুদা সারা জীবনে। তো মানে ধরো অমিতদা, মানে হ্যাঁ অমিতদাকে তো আমি বারবার ইউজ করবো। মানে অমিতদা মানে আমার কাছে যে ধরো আমাদের কাছে যে রবি ঘোষ যদি বলে থাকো, মানে একদমই হ্যাঁ মানে আমি সেই জন্য রেস্টুরেন্ট প্রেম 2-তে অমিতদার যে চরিত্রটা দেখবে একটা স্কন্ধ কাটা, তো এটাই আমার মানে অমিতদাকে যখন বললো যে আমি বললাম যে অমিতদা তোমার মাথা বেশি নড়বে না, ঠিক আছে, বডি নড়ে যাবে, ঠিক আছে, যে একটা স্কন্ধ কাটার চরিত্র করেছে। তো অমিতদা ব্রিলিয়ান্ট, মানে আশা করছি যে মানে দেখো মানে মানে কাজ পাওয়া উচিত এই লোকগুলোর, মানে আরো কাজ করা উচিত। অমিতদা সে কবে থেকে কাজ করছে, অনেক আগে থেকে, মানে বহু বছর, মানে সেখানে দেখেছি, মানে বিভিন্ন সিরিয়ালে দেখেছি, মানে একদমই মানে চরিত্রকে আমি ছোট বলবো না, মানে একটা অভিনেতাকে যেভাবে আমাদের ইউজ করা প্রয়োজন বা তাকে জায়গা দেওয়া প্রয়োজন, তার মানে একাংশ, আমি শ্রেয়ার কথাই বলছি, শ্রেয়া প্রদীপ্তদাদের টিমে মানে তোমার বিরোহী বলছি উলট পুরাণে কাজ করেছে, প্লাস তোমাদের এখানে কাজ করছে, আরও ইন্ডিপেন্ডেন্ট যেমন বেলাইনি অসাধারণ কাজ করেছে। তো সবকটাই আমরা ইন্ডিপেন্ডেন্ট কাজে ওকে সেইভাবে ইউজড হতে দেখি, কিন্তু সেখানে মেইন স্ট্রিম মিডিয়া মানে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি ওকে কীভাবে ইউজ করছে। বা আরও বাকিদের কথাও বলছি, তুমি যাদের তোমার টিমেই আমি যদি বলি, ড্যাডদা, হ্যাঁ সুব্রতদা তোমাদের সাথে একটা কাজ করেছে, সে করে মানে সব আমরা ইন্ডিপেন্ডেন্টলি মানে যারা করছি সেখানে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে ইউজ করতে ধরো মানে ধরো অমিতদাকে কিছু লোক চেনে, সুব্রতাকে মানে সুব্রতা ধরো একটা সুব্রতার পরিচিতি আছে, কিন্তু অমিতদাকে তাও কিছু লোক চেনে। সুব্রতা এই বয়সে এই যে এনার্জি, সেটা সুব্রতাকে দেখেই শেখা যায়। একদমই মানে এই যে লোকটার 60-এর উপর বয়স, মানে 60-এর বেশি, বোঝা যায় না, মানে আমাদের সাথে যখন মিশে না আমাদেরই একদম বন্ধুর মতো, আর প্রচন্ড এনার্জি, মানে ওটা এক্সচেঞ্জ হয়, দেখবে তুমি এই লোকগুলোর সাথে যখন কাজ করবে ওইটা সেটেও তোমার ওই এনার্জিটা এক্সচেঞ্জ হয়। আচ্ছা অরিজিৎ দা, মানে
ইন্ডিপেন্ডেন্ট যে ফিল্ম ইন্ডাস্ট্রি তার মধ্যে কনফিউজড পিকচার এখন লিড করছে। এটা লিড করছে বলাটা হ্যাঁ, লিড মুশকিল। করছে মানে একদম মানে রাজার মতো রাজত্ব করছে। মানে তোমাদের দেখে আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টার্সরা ডিরেক্টরসরা ইন্সপায়ার্ড হই। মানে আমাদের যে ছবিটা সেটা বানানো কিন্তু পুরোপুরি কনফিউজ পিকচারের থেকে ইন্সপায়ার্ড হই। কারণ আমরা যখন মানে আমরা প্ল্যান করছি যে এরকম একটা কাজ করব, স্ক্রিপ্ট ফিপ্ট হয়েছে কিন্তু এগোনোর সাহস পাচ্ছি না, কোথায় কি হবে না হবে, প্ল্যাটফর্ম কি, তখন আমরা সেই সময় দাঁড়িয়ে রেস্ট ইন প্রেম দেখছি, পরপর দুটো টাইম আপ দেখছি। আর না, এই তো মানে আর আমাদের জনারের সাথে মানে তোমাদের জনারটা মানে এত বেশি ম্যাচ করে না, এত ভাইবস ম্যাচ করে, যেখানে ট্রিগার্ড হয়ে গেছি মানে তোমাদের প্রজেক্ট দেখে, মানে পুরো ইন্সপায়ার্ড যে না এবার আমাদের করতেই হবে, নেমে পড়বো, যা হয় হবে, ঘটি বাটি বিক্রি করে দেবো তবেই ভালো। এইরকম মানে এইরকম জায়গায় তোমরা রয়েছো। তো সেখানে টুম্পা বিগেস্ট হিট মানে গান হিসেবে, মানে ওর মতো গান হিট মানে লাস্ট জিৎ গাঙ্গুলির পরে আমাদের বাংলায় কিন্তু আছে বলে আমার মনে হয় না। অনেকেই আছে, আমি বলছি অনুপম রয় আছে থেকে শুরু করে অনেকে রয়েছে যারা মানে দারুণ দারুণ গান হচ্ছে, কিন্তু কটা গান থেকে যাচ্ছে। আমি মনে করি যে জিৎ গাঙ্গুলি যেগুলো রেখে গেছে সেগুলো থেকে গেছে, মানে এখনও গান কানে বাজে। তো তারপরে টুম্পা এখনও পর্যন্ত মানে যে কটা মানে সে তুমি বার বলো, বাংলা বার বলো, ভাসান বলো, মানে যা কিছু বলো টুম্পা। সে তোমার সেলিব্রিটিদের পিকনিক হোক সেখানেও টুম্পা। তো তারপরে মেন স্ট্রিম ইন্ডাস্ট্রি থেকে তুমি কি কোনো অফার পেলে না? বা মেন স্ট্রিম ইন্ডাস্ট্রি থেকে ফোন আসে, বুঝলে তো, তারপর আর প্রজেক্টগুলো হয় না। মানে যখন মানে ওই সময় হচ্ছে টাইম আপ, রেস্ট ইন প্রেম আর টুম্পা যখন হচ্ছে লোকে দেখছে, দুটো এপিসোড আপলোড হয়ে গেছিলো, টুম্পা প্রচুর লোক শুনছে, ক্যান্সারও শুনছে। তো ওই সময় মানে বেশ কিছু ওটিটি মানে আমাদের ফোন করে বলে যে তোমাদের কন্টেন্টটা না ইউটিউব থেকে নামিয়ে দাও, আমাদের এখানে আপলোড করো, মানে আরও তোমাদের এই টাকা দেবো, তারা টাকার অফার করে। এবার আমাদের একটা কমিটমেন্ট অডিয়েন্সের মানে প্রতি, যে তা আমরা তখন তাদের বললাম একটা কাজ করুন, এটা তো আমরা রিলিজ করে দিয়েছি, আমরা অন্য কোনো একটা প্রজেক্ট করতে পারি। তো ওই সময় তো আলটিমেটলি দেখলাম যে প্রজেক্টটা আর হয়নি। টাইম আপ হলো, টাইম আপ হওয়ার পর কলকাতায় একটা বড় ওটিটি, ঠিক আছে, ঠিক টাইম আপের 6 নম্বর এপিসোড যেদিন রিলিজ হলো ঠিক তার পরের দিন ফোন আসলো যে আমরা তোমাদের টাইম আপ দেখলাম, আমাদের কাছে প্রচুর বাংলা সাহিত্যের রাইটস আছে, তো তুমি কি আমাদের অফিসে আসবে একদিন? আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই। তো তুমি যদি একটা কন্টেন্ট মানে আমাদের জন্য একটা সিরিজ বানাও, মানে তাহলে মানে হতেই পারে একসাথে টাইম আপের মতো যদি একটা কন্টেন্ট করা যায়, যে সেটা কোনো সাহিত্য নির্ভরও হতে পারে অথবা তোমাদের গল্পও হতে পারে। তো তারপর মিটিংটা আর হয়নি, ঠিক আছে। মানে আমি পরে ফোন করেছি, আমি নিজে থেকেও ফোন করেছি, আমাদের ওই ইগোটা নেই যে সে ফোন করেছে আবার তাকেই ফোন করতে হবে, ঠিক আছে। তো তারপর মানে আমি মানে এইখানকার এই কালচারটাই দেখি যে তারপর ধরো যে যদি না হয় কাজটা, তুমি ফোনটা ধরে বলে দাও যে না এখন না প্রজেক্টটা হচ্ছে না, এখানে ফোন ধরে না তোমার, ঠিক আছে, তোমাকে অ্যাভয়েড করবে, আর একটা টাইমের পর হয়তো তোমাকে একটু ব্ল্যাকলিস্টও করে দিতে পারে। এটা তো রয়েছে। হ্যাঁ, মানে এইটা এখানকারই সমস্যা। তো এই ঠিক টাইম আপের পরই মানে একটা বড় ওটিটি, মানে তোমাকেও এইরকম একটা পলিটিক্সের শিকার হতে পারে, মানে নয়তো আমরা কেন মানে কাজ করি না। কারণ আরেকটা যেটা সমস্যা হয় কলকাতায়, যেটা হচ্ছে যে ধরো মানে এরপরও আমরা নিজেরা কিছু ওটিটির সাথে বসেছি, কিছু লোকে মানে কিছু ওটিটির সাথে আমাদের ডিল ক্র্যাক হতে হয়নি এই কারণে যে ধরো তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে যে এই সিরিজটা আমাদের এই ওটিটির কিছু মডেল আছে, এরকম বানাতে হবে, আমাদের চরিত্রটা না এরকম করা যাবে না, এতটা গ্রে করা যাবে না, এতটা ডার্ক করা যাবে না। তো এবার তুমি ডাকছো হচ্ছে ধরো কথার কথা বলছি যে তুমি যদি বম্বের কোনো ইয়েকে দেখো যে ধরো পঞ্চায়েত বানাচ্ছে, এটা তো টিভিএফ এর ওদের টেস্ট, ওদের ফ্লেভার, ঠিক আছে, ওরা এই ধরনের কন্টেন্ট বানাতে পারে, তুমি ডাকছো ওদের যে কারণে। তো তুমি শুধু যদি আমাদের কাছে কেওড়া গানের জন্য আসো তা তো নয়, মানে যে একটা কেওড়া গান মানে তুমি পাবে সেই কারণে। তা আমাদেরকে আমাদের মতো কন্টেন্টটা বানাতে দিতে হবে, তো আমাদের কন্টেন্ট লোকে দেখছে, মানে প্রচুর লোক দেখেছে, সেই জায়গাটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা বড় ওটিটি শুধু সিরিয়ালই বানাচ্ছে, এটা আর আমি কিছু বলবো না। তো সেইটা একটা অ্যাকচুয়ালি হয়তো তাদের মডেল, মানে অ্যাকচুয়ালি কিন্তু তাদের দোষ দিয়ে লাভ নেই আমার মনে হয়, কারণ সেই অডিয়েন্সটাকে ওরা ক্যাটার করছে। কারণ একটা অডিয়েন্স কি শুধুই সিরিয়াল দেখছে আমার তো মনে হচ্ছে না, এটা আমরা অডিয়েন্সের উপর চাপিয়ে দিচ্ছি আমার মনে হয়। অডিয়েন্সকে তুমি যেটা প্র্যাকটিস করাবে, একদমই তাই। মানে আমি ছোটবেলায় তুমি যদি দেখো সিরিয়ালগুলো, মানে ওই সময় কারা সিরিয়াল বানাচ্ছে, যারা হচ্ছে রবি ওঝা বানাচ্ছে, আমি ধর বাংলা টেলিভিশন তুমি সরিয়ে দাও, তুমি যদি দেখো যে ওই সময় তুমি কেতন মেহতা বানাচ্ছে, ঠিক আছে, পীযূষ মিশ্র একটা এপিসোড ডিরেক্ট করছে, তো ওই সময় দেখবে সিরিয়ালগুলো স্ট্যান্ডার্ডও কিন্তু সেই জন্য ইয়ে ছিল, মানে একটা মানে ভাল লাগতো সিরিয়ালগুলো দেখে। বাংলা সিরিয়াল অন্যরকম ছিল, বাংলা সিরিয়াল অন্যরকম ছিল, মানে মানে মানে
কিন্তু একটা টাইমের পর যখন কেবল কানেকশন ঢুকলো, যখন হচ্ছে যে সাধারণ মানুষকে ওটাই প্র্যাকটিস করানো হলো যে তোমরা এটাই দেখবে, ঠিক আছে, মা কাকিমাকে বোঝানো হলো যে তোমাকে কিন্তু মানে বৌমার সাথে ঝগড়া করতেই হবে, ঠিক আছে, যেটা পুরোপুরি প্র্যাকটিস। এখন আমার মা সিনেমা দেখে না, মানে আমার মা কিন্তু ধরো মানে একটা ছোটোবেলায় ধরো মার্শাল অথবা রাজা রেঞ্চো অথবা হচ্ছে যে ধরো মানে এরকম মানে যে একটা ভালো কন্টেন্ট যেটা মানে সেই ধরনের কন্টেন্ট এখন আমার মা কনজিউম করে না। আমার মা কিন্তু বেছে নেয় হচ্ছে ধরো একটা মা কাকিমা ঝগড়া হচ্ছে এরকম একটা, সেটা ওটিটিতেও, মানে সেটা কিন্তু ওটিটি মানে এখন বানাতে বাধ্য হচ্ছে কারণ ওই অডিয়েন্সটা আছে আর অডিয়েন্সকে ওটাই প্র্যাকটিস করানো হচ্ছে। কিন্তু তুমি দেখো যে আমরা যেটা ফ্রিতে দেখি এসছি ইউটিউবে, প্রায় মোটামুটি 15 লাখ লোক দেখছে, তার মধ্যে কিছু লোক রিপিট করে দেখছে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কিছু মানে ধরো মানে ম্যাক্সিমামটা ইউথ, কিছুটা কিন্তু মা কাকিমাও দেখছে, যে প্র্যাকটিসটা ম্যাটার করে। বাংলাদেশের এত নাটক হচ্ছে, পুনর্জন্ম হচ্ছে, কি মানে ধরো একটার পর একটা দেখে নাও, মানে ওদের কিন্তু ওই প্র্যাকটিসটা নেই। হ্যাঁ, ওই প্র্যাকটিসটা নেই। তা আমরা যেটা লোককে প্র্যাকটিস করাবো, তুমি রোজ ভালো কন্টেন্ট দিয়ে যাও, মানে অন্য কিছু প্র্যাকটিস করাও, লোকে কিন্তু দেখবে। তো সেখানে তোমাকেও এই মানে বিষয়টার মধ্যে পড়তে হয়েছে পড়তে হয়েছে। আর ইনফ্যাক্ট মানে ধরো ওই যেটা বললাম আরেকটা যেটা যে ধরো তো একটা কোনো ওটিটি বললো তুমি এই কন্টেন্টটা ডেভেলপ করে আনো তোমরা, আমরা 2 মাস ধরে ডেভেলপ করলাম। 2 মাসের মাথায় যখন আমরা সেই চ্যানেলের সাথে যখন বসছি অথবা মানে যে হাউসের সাথে বসছি, তো তারা বলছে যে এইটা না আমাদের শোয়ের সাথে যাচ্ছে না। এবার আমি আমার রাইটারকে মানে এখানে তো রাইটারকেও ইএমআই দিতে হয়, তোমার সময়টা যেটা দিচ্ছে মানে এটা কি করে মানে একটা মানে সে তো তাকে অ্যাডভান্স দিচ্ছে না, যে অথবা এই কনসেপ্টটার জন্য তাকে হচ্ছে একটা টোকেন মানি দিচ্ছে না, যে এটা তুমি লক হলো এবার তুমি লেখো, এটা পছন্দ হলো না সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি তাকে বারবার কন্টেন্ট ডেভেলপ করতে বলছো, সে সময় দিচ্ছে, আলটিমেটলি 2 মাস পরে গিয়ে সেই টাকাটা পাচ্ছে না, মানে এইভাবে তো হয় না। মানে সেই কারণেই আমাদের ইন্ডাস্ট্রিতে এখন ধরো রাইটারেরও অভাব, কিন্তু একদমই তাই, ভালো রাইটারের অভাব, ভালো রাইটারের অভাব সেই রকম। সত্যি তাই, এখন এই সিরিজগুলোর স্ক্রিন প্লে ডায়লগস ভীষণ একঘেয়ে হয়ে যাচ্ছে, মানে খুব ভালো যে কিছু একটা হচ্ছে বা মানে হাটকে মানে ওয়াও টাইপের কিছু একটা হচ্ছে তাও কিন্তু নয়। আমি যদিও বাংলা সিরিজ আমি মানে এখন আর মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সিরিজ আর দেখি না, মানে কারণটা কিছুই না, মানে কারণটা হচ্ছে ভালো খারাপের দিকে যাচ্ছি না। ইন্ডিয়ান সিরিজ দেখতে গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে সবকটা মানে তুমি ন্যাশনাল কন্টেন্টও যদি দেখো সব একটা ওটিটির মডেল হয়ে গেছে। মানে একটা জি বলছে এইভাবে বানাতে, নেটফ্লিক্স বলছে এটা আমাদের মডেল, প্রাইম বলছে এটা আমাদের মডেল, এইভাবে বানাও। কোনোটাই কিন্তু মেকার্সদের আর মানে জায়গা থাকছে না। একমাত্র ধরো কিছু নাম করা মেকার গেল, প্রথমের দিকে ধরো স্যাক্রেড গেমস হয়েছে যে বিক্রমাদিত্য মোটবানি অনুরাগ কাশ্যপ বানাচ্ছে, তখন ওদের স্টাইলটা দেখা গেছে। কিন্তু এখন তুমি একটার পর একটা সিরিজ দেখে নাও, মানে সেটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে এটা এই ওটিটির কাজ, কিন্তু কোন মেকারের কাজ সেটা বোঝা যাচ্ছে না। ঠিক, হ্যাঁ, মেকার্সরা কোনোভাবেই হাইলাইট হচ্ছে না, মানে কারণ হচ্ছে কি যে এখন মেকাররা তাদের গল্পটা কিন্তু বলতে পারছে না। কারণটাই এটা। তো তুমি একটা ওটিটি প্যালেট বলো কি গল্প বলা স্টাইল দেখো, একমাত্র মানে শুধুমাত্র হচ্ছে মানে ওটিটি মানে নিজেদের মানে নিজেরা যেটা বানাতে চাইছে সেটাই বানাচ্ছে। তারপরে আসছে লবি, সেটা তো লেগেই আছে রয়েছে। মানে এই তোমার আগেই আমার এই সিটে বসেছিলেন রাহুল মুখার্জি, কিশমিশের ডিরেক্টর। আমি তো রাহুল মুখার্জি সদ্য একটা কেস খেয়েছে, যেটা হচ্ছে গিল্ড থেকে, আমরা সবাই জানি যে গিল্ড নিয়ে কাজ করা নিয়ে সেটা তুমুল হয়েছে। তো আমি রাহুলদাকেও জিজ্ঞেস করেছিলাম, রাহুলদা তোমাকে, তুমি একজন ডিরেক্টর, আমি একজন অভিনেত্রী হিসেবে প্রশ্ন করছি, মানে একটা সিনেমা বা সিরিজে কাজ করতে গেলেই সেই রকম একটা মারকাটারি ফিগার লাগবে, গাল ফাল এমন হতে হবে যেখানে মুখ দেখা যাবে, মানে এমন চকচক একটা কিছু হতে হবে, তবেই সে মানা যাবে যে না এটা কোনো অভিনেত্রী। তার ফলোয়ার্স হতে হবে এত বা সামথিং, এত কিছু নিয়ে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি পুরো ভোগের বাড়ি যাচ্ছে। ফলোয়ার্সেরটা বম্বেতেও কিন্তু একই, মানে ধরো বম্বেতেও কিন্তু লোকজন ধরো ফলোয়ার্সটা দেখছে, তারপরও তুমি কিন্তু মানে মানে এইখানে এটা হয়ে দাঁড়িয়েছে যে শুধুমাত্র ধরো নাম্বার, মানে নাম্বারে বিশ্বাস করছে, নাম্বার আর কতটা কি চকচকে, একদমই তাই। এই বিষয়টা খুব কাজ করছে। এইবার আসি যে তুমি তো মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছো, এবার আমাদেরও যে গিল্ড সিস্টেম, মানে আমাদেরকে খুব সন্তর্পণে কাজ করতে হয়, মানে তুমিও জানো, লুকিয়ে মানে একটা ভালো সেট আপ নিয়ে তুমি যদি ভাবছো যে এই দুটো প্রজেক্ট আমার খুব ভালোভাবে গেছে, আমি আরো একটু ভালোভাবে এটা করতে চাইছি, বা আমার কলকাতার এই রাস্তাটা দরকার, বা মানে যে কোনো একটা বিষয় দরকার, গিল্ড এসে সেটা বন্ধ করে দিচ্ছে।
মানে এইটা নিয়ে মানে তো যুদ্ধ বন্ধ চলছে। বন্ধ ওরমভাবে করছে না, অ্যাকচুয়ালি বন্ধ করছে না, কিন্তু মানে যেটা হচ্ছে যে কাজ করতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মানে কাউকে অবশ্যই। সাসপেন্ড করে দিচ্ছে, অথবা Exactly. কেউ কোনো টেকনিশিয়ান যে হচ্ছে যে কার্ড হোল্ডার, মানে সে ভয় ভয় কাজ করছে। মানে গিল্ডের সাথে ধরো মানে আমার ভালোবাসা অনেক দিনের, ঠিক আছে, মানে আমার কোনো ছবি, মানে তোমার ছবিতে এরকম প্রবলেম হয়েছে যে মানে guilt আমার দেখো আমি যেখানে বেঁচে যাই আমারটা তো ইউটিউব প্রজেক্ট, ঠিক আছে, মানে সেটাই তো মানে এটা তো ফেস করতে হয়েছে যে কিন্তু রিলিজ করতে দেবো না। রিলিজ তখন আমাকে তুমি- ফোন করে বলছে আপনার কিন্তু রিলিজ করতে দেবো না, আমি তো ইউটিউবে করি। তো তখন চুপ হয়ে যাচ্ছে, বলছে যে বাড়ির ছাদে গিয়ে শ্যুট করবেন, ঠিক আছে। হ্যাঁ। তো মানে এইরকম ফোন আমার এসছে এর আগে। কিন্তু যে ধরো মানে মানে যেটা এখন মেজর সমস্যা, যে ধরো আমার কাছে পুলিশ পারমিশন আছে, কিন্তু তা সত্ত্বেও মানে আমি হচ্ছে একটা কলকাতা রাস্তায় শ্যুট করছি যখন একটা ধরো 20 জনের টিম নিয়ে, তখন আমায় ভয় ভয় শ্যুট করতে হচ্ছে। হ্যাঁ এটাই বলে। মানে মানে এইটা তো মানে কোনো ইন্ডাস্ট্রিতে আমি যাই না হয় কি না, বুঝতে পারছো তো। মানে আর এই যে ধরো আমার যেটা খুব আপত্তি গুপি, এই গুপি এই শব্দটা শব্দটা নিয়ে এইটা নিয়ে আমার একদমই বিশাল, তাই। এই গুপি কিসের গুপি, মানে আমি স্বাধীন ছবি বানাচ্ছি, হ্যাঁ, তাই সত্যজিৎ রায়ও গুপি সিনেমা করেছে, হ্যাঁ। সেই ঋত্বিক ঘটকও গুপি ছবি বানিয়েছে, মৃণাল সেনও গুপি সিনেমাই সবাই করে গেছে। গুপি ছবি করে গেছে। মানে এটা কখনই মানে এটাকে ট্যাগ লাগিয়ে দেওয়া এটা গুপি কাজ। ইনফ্যাক্ট যে যারা ধরো একটা মানে অন্য লোকজন আসছে, যারা ট্রলি সেটিং এর লোক কি ধরো কেউ তারা কিন্তু কোনো সমস্যা করছে না, না কিন্তু কোথাও গিয়ে একটা যেন ভয়ের পরিবেশ, বুঝতে পারছো তো, যে না এ না দেখে নেবে, আমার কাজটা চলে যেতে পারে। সেটাই। তো এইটা কখনোই উচিত নয়। হ্যাঁ আমাদেরকে যে কোনো অভিনেত্রী মানে যদি মেন স্ট্রিম থেকে আমার মনে হয় যে মানে এনাকে দিয়ে আমার ভালো কাজ হবে, এবার ইনার যে মেকআপ আর্টিস্ট আছে সে গিয়ে লাগিয়ে দিতে পারে যে তারাই সে আবার ডিস্টার্ব, মানে এইরকম একটা মানে কি বলবো একটা অরাজকতা তো চলছে। মানে এটা নিয়ে তুমি কি বলবো, মানে কিসের সলিউশন, মানে কি প্রবলেম? আমাদের যা এখন ইন্ডাস্ট্রির অবস্থা, যা ছবির মানে বাণিজ্যের অবস্থা, তো সিনেমাকে অ্যাকচুয়ালি ফ্রি করে দেওয়া উচিত। মানে এখন যদি কেউ একটা ছেলে যদি বলে আমি 5 লাখ টাকায় ছবি বানাতে পারছি, তো তাকে বানাতে দেওয়া উচিত। সেই ছেলেটা যদি 5 লাখ টাকায় বানিয়ে 10 লাখ টাকা ঘরে আনতে পারে, তো সেটা ইন্ডাস্ট্রিরই কিন্তু ভালো, মানে আরও 10টা লোক কাজ পাবে। আর যেটা লাগবে যে আমাদের এখানে যে টেকনিশিয়ান আছে, মানে ধরো মানে যারা হচ্ছে কার্ড হোল্ডার টেকনিশিয়ান, প্রচণ্ড ভালো, কিন্তু মানে তারা জানে কি করে কম খরচে কাজ করতে হয়, অথবা কিভাবে জুগাড়ে কাজ করতে হয়। একদমই তাই। মানে আরেকটা এটা লাগবে, মানে এদেরকে ট্রেন করা হয় না দীর্ঘদিন ধরে। মানে ধরো এখানে আমি আমার রেস্টুরেন্ট প্রেমে দেখবে একটা সিন আছে, রেস্টুরেন্ট প্রেম 2-তে দীপক গায়ে তেল ঢেলে দিচ্ছে, গরম তেল ঢেলে দিচ্ছে। তো এইটা ছিল ওর মাথায় একটা বোতল ফাটাচ্ছে, এই সিনটা প্রথমে। তো আমি কিছু ফাইটের লোককে ফোন করলাম, ফাইটের লোকজনকে বললাম যে এইটা না মানে আমার এরকম একটা বোতল লাগবে, সুগার গ্লাস, যেটা যেটা মারলে মানে আমার টুকরো টুকরো হয়ে যাবে। বললো দাদা সুগার গ্লাস তো পাবেন না। পাবেন, প্রচুর খরচা পড়বে। আমি বলছি যে না, আমাকে তো অনলাইন দেখাচ্ছে 21 দিন পরে আমি ডেলিভারি পাবো, কিন্তু এত তো খরচা নয়। বলছে না, এখানে তো আমাদের চাহিদা নেই, মানে আমাদের এখানে তো এরকম অ্যাকশন ছবি হচ্ছে না, তাই ধরো চাহিদা নেই। বলছে যে জিদ্দার ছবিতে হচ্ছে 20টা ভাঙার কথা ছিল, 6টা ফাটিয়েছে জিদ্দা। আর আমার ছেড়ে জিদ্দা 20টার জায়গায় 6টা আমরা ফাটাবোই না, ঠিক আছে। তো আমরা বন্ধ করে দিলাম, যে আমরা বললাম সিনটাকে আমরা ইম্প্রোভাইজ করলাম যে গরম তেল ঢেলে দেবে। তাই বলছি এটা কেন, মানে এটা কারণটা কিন্তু হচ্ছে এটাই যে ধরো এখানে এটা ডিমান্ড নেই, চাহিদা নেই, ওই প্র্যাকটিসটাও নেই। মানে ধরো মানে এখানে হচ্ছে যে মানে একটা স্টেডিগ্যাম অপারেটর, ঠিক আছে, মানে অথবা হচ্ছে যে ধরো যে প্রপার গিম্বল, মানে ধরো গিম্বল তো মানে অনেকেই বলে যে এটাকে শুধু ওয়েডিংয়ের টুলস, কিন্তু না, তুমি ইউরোপে যাও, ওরা ছবি শ্যুট করছে পুরোটা গিম্বল দিয়ে। যে ধরো প্রপারলি যদি মানে যে ট্রেন, মানে এদেরকে ট্রেন করতে হবে। মানে এখন প্রচুর লাইট, নতুন ধরনের টেকনোলজি চলে এসছে, মানে কয়েকটা হাউস বাদে কলকাতার মানে সব দেখবে যে পুরোনো, মানে 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 যেভাবে গথে বাঁধা কাজ হয় সেইভাবে। তো আরও এরকম বিভিন্ন জায়গা আছে যাদেরকে ট্রেন করা দরকার, মানে গিল্ডের উচিত এদেরকে কিন্তু ট্রেন করা দরকার, তাহলেই দেখবে আরও চাহিদা বাড়বে। তো এরপরে যেটা বলছিলাম ভুলে গেলাম। না না, বলো না। এরপর টাইম আপ হলো, টাইম আপ রেস্টুরেন্ট প্রেমের মতো অতটা ওয়ার্ক করলো না। মানে আমি জানি না, মানে ওয়ার্ক করলে এটা না, আমি লোকজনের থেকে জানতে চাই যে আরে কি এটা- হিসাবে ধরো মানে তোমাদের মনে হয়। আমাদের মনে হয়নি, আমার ভীষণ পছন্দ। আরে না না, মানে কিন্তু কোথাও গিয়ে তো মনে হয়েছে যে ওয়ার্ক করেনি, কোথাও মানে গিয়ে মানে সব জায়গা থেকে যেটা মানে বিভিন্ন রিভিউজ যেগুলো তোমাদের বেরিয়েছিল ইন্ডিপেন্ডেন্ট কাজের, সেগুলোর রেসপেক্টে বলছি, যেভাবে রেস্টুরেন্ট প্রেমকে সবাই নিয়েছিল টাইম আপ অতটাও যায়নি। তো না, টুম্পা যেভাবে হ্যাঁ। হিট করেছিল, না, লালু সেভাবে হিট করেনি। এইটা একটা তুমি বলতে পারো যে আমি ভিউজের কথা না, বলছি না। ভিউজের না, মানে অ্যাকচুয়ালি টুম্পার পরের বছরই, রেস্টুরেন্ট প্রেমের পরের বছরই লালু বেরোয়। এবার টুম্পা না একটা প্রমোশনাল গানের মতো ট্রিট করা হয়েছিল। তো তখন আমরা একটা ওটিটিকে টুম্পা পুইচ করেছিলাম একটা সিরিজের জন্য। আচ্ছা, সেই ওটিটি ওটাকে রিজেক্ট করে, বললে এইসব গান কেউ শোনে। তো যাই হোক, তো তারপর কিছু বছর পর গিয়ে আমরা মানে আমাদের সিরিজের জন্য টুম্পা
ইউজ করি। তার ঠিক পরের বছর যখন প্রচণ্ড এক্সপেকটেশন তুঙ্গে মানে এই আগুন লেগে যাবে, হ্যাঁ। টুম্পার পরের বছর এই বছর মানে একটা মারাত্মক ভাসান কিছু একটা গীতি। ভাসানগীতি, কিরণ দত্ত, সায়নদা, কনফিউজ পিকচার, এবার আগুন লেগে যাবে, ঠিক হ্যাঁ। আছে। তো সেই বছর লালু আসলো, যখন লালু একটা সিরিজের গান, এবার লালু করার সময় হচ্ছে আরব বললো আমি না একটু সাউন্ডটা চেঞ্জ করবো, বুঝলি তো ভাই, মানে এই যে ধর আমরা একটু ডিফারেন্ট কিছু এবার ট্রাই করে দেখি। তো ও হারমোনিয়াম নিয়ে আসলো, খোল করতাল নিয়ে আসলো, এরা মানে যখন লালু আসলো প্রথম রাতে প্রচুর ভালো কমেন্ট আসছে, ঠিক আছে, প্রথম রাতে। পরের দিন থেকে রাম খিস্তি আসা শুরু করলো, ঠিক আছে, মানে এমন কেন? খিস্তি, হ্যাঁ মানে কিরকম? না, যেটা হচ্ছে লোকের এক্সপেকটেশন মিট করতে পারেনি, যেটা লালুর আচ্ছা, ক্ষেত্রে হ্যাঁ, হয়েছিল। মানে মানে ধরো আরব এটা আরো বেটার বলতে পারবে যে ও একটা স্কেল নিচে ধরো গানটা হচ্ছে ও গেয়েছিল, মানে সেটা আরো ডিটেলসে বলতে পারবে টেকনিক্যাল কথাবার্তা গানের। তো বিশাল খিস্তি মারতে শুরু করলো লোকজন, ঠিক আছে, মানে আর যারা ভালোবাসছিল তারাও দেখলাম চুপ হয়ে গেল, এত খিস্তি পড়া শুরু করলো যে যারা ভালো বলছিল তারা দেখলাম চুপ হয়ে গেল। কিন্তু ওই সময় লালু ভাইরাল হওয়া শুরু হয়ে গেছিল কিন্তু, মানে এটার কারণ অনেকটাই যেহেতু আমাদের চ্যানেলে কাজ, কিরণ আছে, তো প্রচণ্ডভাবে লালু ভাইরাল হওয়া শুরু করলো। লালু 1.5 মিলিয়ন, এখন মানে 1.5 মিলিয়ন কি মানে 1.6 মিলিয়ন মতো ভিউজ। তো লালু মেনলি টুম্পার পরের বছর হয়তো এত এক্সপেকটেশন, সেই কারণে হয়তো লালু মানে তো মানে ধরো ফেল করেছে। কিন্তু আমরা হয়তো লালুই বানাতে চেয়েছিলাম পরের বছরটা, মানে মানে আরেকটা টুম্পা বানাতে চাইনি। হ্যাঁ, সেটা দেখবে দুষ্টু প্রজাপতি, কিন্তু দেখবে যে অনেকটা টুম্পার রিকল আছে দুষ্টু আছে, প্রজাপতিতে, একদমই। মানে ওরকমই কস্টিউম, ওরকমই সেম লোকেশন, একই স্টাইল, মানে সব কিছু, ভিডিওটা স্টাইলও এক। হ্যাঁ, তো লালুতে হচ্ছে ফার্স্ট অফ অল একটা কমেন্ট আমার মনে আছে যে একজন করেছিল ওই কমেন্টটা, এখন কোথায় মিশে গেছে আমি জানি না, যে একজনই শুধু আমি দেখলাম বলেছিল এটা এলভিস পাটনা, ঠিক আছে। তো এলভিস পাটনা হচ্ছে দেখবি ইমোশনাল অত্যাচার বলে যে গানটা, হ্যাঁ, তো মানে তো আমি দেখলাম যে সেই অডিয়েন্সগুলো আছে যে আছে। যারা, আর প্রচুর তারা সাইলেন্ট হয়ে গেছিল, এমন খিস্তি পড়েছিল লালুর পর। তো দুষ্টু প্রজাপতিও সেই বছর আমার মনে আছে অতটা ওয়ার্ক করেনি। সেই হিসাবে যদি দেখতে যাও যে পুটকি ভাই, আমার পুটকি ভাই কিন্তু পুটকি ধরো ভাই। প্রচুর লোক শুনেছে, প্রচুর আর শুনেছে। মাইকে বাজে না, কারণ পুটকি ভাই মাইকে বাজানোটা একটু মুশকিলের, কিন্তু হস্টেলে বাজে প্রচুর। ভীষণ ভীষণ। এবার একদল দর্শক কিন্তু পুটকি ভাইকে খিস্তি করে, কারণ হচ্ছে যে ঠিক টুম্পার পরেই পুটকি ভাই রিলিজ হয়েছিল, মানে লোকে নাচার গান হিসাবেই কিন্তু এসেছিল। আমার প্রচুর এরকম জানা আছে যারা পুটকি ভাইয়ের ফ্যান বেস তৈরি হয়েছে লুকোনো একটা। ফ্যান বেস্ট, মানে হ্যাঁ, সত্যি সে মদের আড্ডা হোক, গাঁজার আড্ডা হোক, যে কোনো আড্ডায় পুটকি ভাই কিন্তু একটা আলাদা মানে লেভেলের মানে জায়গায় গেছে। মানে ওই ক্যারেক্টারটা তোমরা যেভাবে পোট্রে করেছো, মানে যেভাবে প্রেজেন্ট করেছো, তারপর পুটকি ভাইকে নিয়ে যে ব্লগগুলো তোমরা করতে, মানে কেওড়া ব্লগ হ্যাঁ হয়েছিল একটা। ক্যারোলা ওই সময় তো আমরা অনেকগুলো ক্যারোলা করেছিলাম, তারপর তো বন্ধ করে দিলাম ক্যারোলা ব্লগ। হ্যাঁ, মানে পুটকি ভাইকে নিয়ে যে তখন আমি পুটকি ভাইয়েরটাই দেখেছিলাম, কারণ ওটা সবাই শেয়ার করছিল। হ্যাঁ পুটকি ভাই ওই সময়, পুটকি ভাইয়ের গানটার যেটা মজা হচ্ছে যে গানটা ওই যখন এপিসোড রিলিজ হলে, এপিসোড 2 যেটা উড়ে গেছিলো আমাদের চ্যানেলে এপিসোডটা রেস্টুরেন্ট প্রেমের, তখন হচ্ছে ওই গানটা আরও এক লাইন লিখে মানে জাস্ট ওই সিনটাতে সাউন্ড ডিজাইন করেছিল। তো ওই এপিসোডেই না পুটকি ভাইয়ের একটা ডিমান্ড শুরু হয়ে গেল যে এই গানটা পুরো চাই, গানটা পুরো চাই। তারপর পুটকি ভাই আমরা ধরো প্ল্যান করলাম ডিসেম্বরে আমরা পুটকি ভাই রিলিজ তারপর করবো, তোমরা শুট করে বা পুরো গানটা শুট করে, যেটা পুরো গানটা music শুট করে আমরা video রিলিজ হিসেবে। করলাম। হ্যাঁ, মানে এই লিরিক্সটা কি মানে তোমাদেরই, মানে আরবের, কি মানে হ্যাঁ আরব, মানে তোমরা তো একসাথেই মানে সবকিছু। কোনটা মানে লেখার ক্ষেত্রে? হ্যাঁ, না, লেখার ক্ষেত্রে যেটা মজার ব্যাপার হচ্ছে যে লিরিক্সে ধরো আরব একটা গান লিখলো, মানে যে অনেক গান যেটা হয় আমরা একবারেই বলি যে ভাই এই গানটা আর কোনো চেঞ্জেসের দরকার নেই, তারপর আমরা শুনি বারবার গানটা যে পুরোপুরি। কারণ ধরো আমিও যখন একটা ছবি বানাই আমি লোকজনকে দেখাই যে এটা কেমন লাগছে, লোকজনের থেকে ফিডব্যাক নিই, সেটা আরবও তাই করে, যে লোকজনকে দেখায় শোনায়, যে বলে এটা ঠিক লাগছে। মালতী মাসি হওয়ার সময় আরও আমরা অনেকগুলো লিরিক্স চেঞ্জ করেছিলাম, যেমন হচ্ছে যে মনে নেই যে ওই যে প্রথমের যে লাইনটা আছে, প্রথমে না মাঝের দিকে যে লাইনটা আছে, সাদা জামা আরও লিখেছিল কালা হয়ে যায়। হ্যাঁ, তো তখন আমাদের টিমের অনেকেই মানে জয়ন্ত, মানে বরুণ, দীপান্বিতা, ওরা সবাই বললো যে এটা কালা হয়ে যায়টা না ওয়ার্ক করবে না মনে হচ্ছে। তো তখন জয়ন্ত না দীপান্বিতা ওরাই বললো এটাকে নীল করে দে। তো ওটাকে তখন নীলটা দেখলাম পরে গিয়ে বেশি লোকে রিলেট করেছে, কারণ একদমই এটা তাই। লোকের বাড়ির গল্পই, মানে হ্যাঁ, আমার মাও হচ্ছে ওটাকে নীল করে দেয়, আমার বাড়ির যে কাজ করেন একদমই সেই তাই। ভদ্রমহিলা আমার জামা নীল করে দেয়। মানে তোমাদের যে প্রত্যেকটা প্রজেক্ট এক একটা বাড়ির গল্প হয়, মানে সেটা যাই হোক, মানে সবাই রিলেট করতে পারে। মানে এই চেষ্টা করি, সেটাই আমরা চেষ্টা করি যাতে রিলেট করতে পারি। বারবার সাকসেস পাই না, মিথ্যা কথা বলে লাভ নেই। মালতী মাসি আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে আমাদের একটা এমন একটা ট্যাগ লেগে গেছিলো যে শুধু টুম্পাই হিট,
পুটকি ভাই কিছুটা হিট, তো মালতী মাসি না আমাদের কাছে একটা মাথার দিব্যির মতো ছিল, যে একটা বড় হিট দরকার। তো ওই সময় আমরা বহু দিন ধরে মানে মালতী মাসি ধরো আমরা 1 বছর ধরে মাথা কাটিয়ে আমরা ভেবেছি যে কি কন্টেন্ট করা যায় যেটা করলে হচ্ছে লোকের বাড়িতে আবার ঢোকা যেতে পারে। একদম মানে আমরা ধরো কন্টেন্ট করছি, কন্টেন্ট লোকের ভাল লাগছে, কিন্তু মানে ধরো ওটা মানে মাস এলিমেন্ট হয়ে উঠছে না। ঠিক। তো মালতী মাসি একটা বড় গ্যাপের পর স্ক্রিন প্রেম 2 এর পর দেখবে আমরা কোনো কন্টেন্ট বানাইনি। আমরা যে পুজোর সময় যে গানটা করব সেইটা নিয়ে একটু ভাবা যাক যে এইটা কি করা যায়। তো মালতী মাসি তখন হচ্ছে যে আরও ওই মানে অনেকটা সময় নিয়েও ভেবেছিল, লিখেছিল যে একটা আমরা মানে কাজের মাসিকে নিয়ে, যদিও যে যাকে নিয়ে লেখা সেটা আমাদের ফ্ল্যাটেরই একজন মানে দিদি ছিল, মানে আমরা তার জন্য অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, আমাদের জীবন উন্মেষের মতোই হয়ে গেছিল। তো তখন হচ্ছে আমরা প্ল্যান করি মালতী মাসি। হ্যাঁ আর মানে তখন মালতী মাসিটা হয়। এবার মালতী মাসি এবার অনেকগুলো ব্যাপার আছে, যে ব্যাপার মানে হচ্ছে যে ধরো প্রথমে মালতী মাসি হিট হয়নি, কিন্তু মানে প্রথমেই যে না, ছাড়ার না, সাথে সাথে না। ওয়ার্ক করেনি। 2-3 মাস পর থেকে ডিসেম্বর পিকনিক সিজনে হ্যাঁ। আর কিভাবে একটা গান ওয়ার্ক করবে না, মানে ওটা কোনো প্ল্যানিং থাকে না। মানে আমরা ভাবি যে এইটাই হচ্ছে ট্রেন্ড, মানে এইভাবেই একটা গান হিট করানো যায়। তুমি দেখবে যে একটা গান তুমি যেভাবে ভেবেছো সেভাবে হলোই না, অন্যভাবে ওয়ার্ক করে গেল। বড় করে গেল। মানে ওটা কোনো প্ল্যান করে মানে কোনোভাবে হয় না। সবাই প্রথমে রিলস বানাতে শুরু করলো। ফার্স্ট আমি মালতী মাসি হিট হতে দেখলাম সব মেকআপ আর্টিস্টরা, হ্যাঁ হ্যাঁ সব মেকআপ আর্টিস্টরা মালতী মাসি সেজে একটা রিলস তৈরি করা শুরু করলো। তারপরে হলো যে প্রত্যেকটা মাচা প্রোগ্রামে পারফরমেন্স। হ্যাঁ, মানে বাচ্চারা দেখছিলাম যে হ্যাঁ, পুজোর সময় সেজে, পারফর্ম করছে, হ্যাঁ। পিকনিকে নাচছে। বড়রাও মানে বড়রাও। যে মাচা প্রোগ্রামগুলো হয়, যে শোগুলো হয়, মানে গ্রামে গ্রামে প্রত্যেকটা ভিডিওগুলো আসছে, সে আর অদ্ভুতভাবে সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। মানে সবাই রিলস বানানো শুরু করলো, মানে অদ্ভুতভাবে ওয়ার্ক করেছিল মালতী মাসি। হ্যাঁ মানে মানে ওটা আমরা ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম আর এই গানটাও আশা করছি এবছর ওয়ার্ক করবে না। আমরা ভেবেছিলাম যে যা গেছে গেছে, মানে ঠিক আছে। দেখো একটা বাংলা গানে 1.5 মিলিয়ন ভিউজ মানে ভালো নাম্বার, কিন্তু ওই প্রথমে একটা আমাদের একটা এমন মাথা জায়গায় চলে গেছিলাম, মানে ধরো ওই যে টেস্টে কেউ নেমেই 400 বানিয়ে দিয়েছে, ওই একটা ব্যাপার হয়ে গেছে যে ধরো 50 রান করলে মনে হয় ঠিক আছে 50ই তো করেছে। তো মালতী মাসি মানে যখন আমাদের কাছে 1 কোটি মানে পেরোলো 1 কোটি ভিউজ, যে আমি বললাম, তখন আমরা বুঝলাম যে না ঠিক আছে, যেটা আমরা অ্যাচিভ করতে চেয়েছিলাম সেটা পেরেছি। এখন মালতী মাসি প্রায় এখন 4 কোটি ভিউজে যাবে। 4 কোটি ভিউজ ভাবা যায়? হ্যাঁ মানে ওটা মানে প্ল্যান করে হয় না। আমি দেখেছি যে বাংলাদেশের গানগুলো কিন্তু যায়, কারণ ওটা ওদের কাছে ন্যাশনাল কন্টেন্ট। মানে তুমি বাংলাদেশের যে কোনো তুমি গান খুলে দেখো, ওই কোকড়া কোকড়া চুলে, তারপর হচ্ছে ধরো অপরাধী বলো, অপরাধী তো টুম্পার থেকেও অনেক নাম্বার বেশি, মানে ওটা কোথায় 300 মিলিয়ন মনে হয়। তো ওদের এই গানগুলো যায়। ইনফ্যাক্ট ধরো দুষ্টু কোকিল একটা বাংলাদেশি কন্টেন্ট বলেই হয়তো এত লোকের কাছে পৌঁছে গেছে। ঠিক তাই। মানে তোমাদের কি কেওড়া গান, মানে এই যে একটা ট্রেন্ড চালু করা ভাসান গীতি বা কেওড়া গান, এটা তোমরাই প্রথম মানে চালু করলে, শুরু করলে। এবার তোমাদের মতো অনেকেই চেষ্টা কেওড়া করছে। টার্মটা দিয়েছিল সায়ন, মানে এটা সায়ন দিয়েছিল যে এটা কি দেওয়া যায়, যে এটা কেওড়া গান, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম। এই যে কেওড়া গান ভাসান গীতি, মানে তোমরা ছাড়াও অনেকেই চেষ্টা করছে, কিন্তু কোনোটাই কনফিউজ পিকচারের মতো হচ্ছে না। এইটা দেখো মানে এটা না, মানে এটা একটা সমস্যা। মানে সমস্যা মানে শিবুদা নন্দিতাদি এক ধরনের সিনেমা করে, যেটা একটা অডিয়েন্স বেস তৈরি করে ফেলেছে ওরা। ওরা জানে কি করে মার্কেট থেকে 10 কোটি টাকা তুলতে হয়। একদমই। এইবার বাকিরাও সেটা ফলো করে। হ্যাঁ ঠিক আছে, মানে সবাই ভাবে যে এটাই হিটের ফর্মুলা, ঠিক আছে। ঠিক তেমনি তুমি যদি দেখো এই লাস্ট 2 বছরে পুজোর যে মানে পুজোতে কি হচ্ছে, গান বেরোলে আগে হতো পুজোর গান, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। এখন হচ্ছে যে নয় এরকম একটা মানে যেটাকে কেওড়া গান অথবা ঢিঙ্কুচুকু গান যেটাকে আমরা বলছি, ঠিক আছে, যে নাচার গান। আরেকটা হচ্ছে দুর্গা দালানের গান। আগের বছর হচ্ছে মনামির গানটা হিট হলো। হ্যাঁ, তো এই বছর তুমি কতগুলো দুর্গা দালানের গান বেরিয়েছে তুমি হিসেব করে দেখো। প্রচুর। মানে আমি একটা গান দেখলাম যেখানে হচ্ছে যে পিছনে মা দুর্গা নিয়ে একটা ছবি টাঙিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা মণ্ডপে ছবি টাঙিয়ে দিয়েছে। মানে জাস্ট ফর্মুলা, এখানে তোমার ফর্মুলা জাস্ট কপি পেস্ট করার চেষ্টা। তো এটা জাস্ট মানে এটা তো মানে একটা কয়েনেজের মতো। মানে ধরো যে এটা আমরা চেষ্টা করেছি, অন্য কেউ ডেফিনেটলি কেন করবে না, আর্টের তো কোনো ইয়ে নেই মানে। কিন্তু হচ্ছে যে যে অন্য কিছু যে এখন হয়তো গান ওয়ার্ক করবে, সবাই একদম বাইরে বেরিয়ে কিছু একটা করার চেষ্টা যদি করে। যে আমরাও কিন্তু মালতী মাসি আমরা মানে ওই জনারটাকে ভাঙার চেষ্টা করেছি। তুমি যদি দেখো যে মালতী মাসির সাউন্ড পুরো আলাদা, একদমই ধরো মালতী মাসির ভিডিওর প্যাটার্নও পুরো আলাদা। মানে আমরা ওটাকে ভাঙার চেষ্টা করেছি, হয়তো সেই কারণেই হয়তো ওয়ার্ক করেছে। যতবার তুমি প্যাটার্ন ব্রেক করবে ততবারই ওয়ার্ক করবে। একই প্যাটার্নের জিনিস করলে আমার মনে হয় না ওয়ার্ক করবে, মানে সেটা মানে আমাদেরও করে না।
ঠিক মানে যখন মানে রেস্টুরেন্ট প্রেম কি একটা লাইট হার্টেড একটা সিরিজ, মানে একদম সোজা সাপটা একটা প্রেমের গল্প যেখানে হচ্ছে মজা আছে, মানে দুঃখ সোজা আছে, সাপটা হলো অন্যরকম। অন্যরকম কন্টেন্টের। কিন্তু যদি টাইম আপ তুমি দেখো, টাইম আপে হচ্ছে কিন্তু আমরা পুরো একদম। মানে অ্যাকচুয়ালি মানে যেটা দর্শক হয়তো নাও নিতে পারে, আমাদের সেই রিস্কটা ছিল, এক্সপেরিমেন্টটা করেছিলে। এক্সপেরিমেন্টটা করেছিলাম, কিন্তু ওটাকে আমরা মোড়কটা ছিল একটা কমার্শিয়াল এলিমেন্ট যে আমরা এইভাবে ডেলিভার করব। তো ধরো টাইম আপ মানে যদি তুমি বলো যে মানে আমরা হয়তো টাইম আপের মতো কন্টেন্ট বানাতে চাই, মানে যেখানে তোমার মজাটাও থাকবে, মানে কন্টেন্টেরও জোর থাকবে। এবার টাইম আপ তুমি বলতে পারো সাকসেসফুল না ফেল করেছে আমি জানি না। টাইম আপ আমাদের প্রচণ্ড কাছের একটা প্রজেক্ট, একদম, মানে আমারও খুব খুব মানে পছন্দের। আমি কন্টেন্ট ওয়াইজ বলছি না, মানে কাছের এই কারণে আমি বারবার বলি যে আমরা যে প্রসেসে শ্যুট করেছি, আমরা মানে মানে যেভাবে করেছি 45 দিন ধরে আমরা, এই জার্নিটা আমি শুনবো। আমরা 45 দিন মানে একটা ওই নদিয়ার গ্রামে আমরা 45 দিন শ্যুট করেছি। আমরা ফার্স্ট অফ অল টাইম লুপ সিনেমা বানাচ্ছি। একটা টাইম লুপ সিনেমা বানাতে অ্যাকচুয়ালি তুমি যদি হলিউডের কোনো প্রোডাকশন দেখো 3 বছর সময় লাগে। আর আমাদের এখানে তো ধরো আমরা যে বাজেটে করি এখানে তো অনলাইন সেট আপ নেই যে আমরা একটু করে দেখবো যে কেমন দাঁড়াচ্ছে সিনগুলো। আর আমরা বর্ষাকালে করেছি, মানে যদি আমরা বৃষ্টিটাকে দেখাই তাহলে আমার পরের দিনের লুপেও ওই বৃষ্টিটা লাগবে, তো আমার রেন মেশিন লাগবে, সেই বাজেট আমাদের নেই। তো টাইম আপের মতো কন্টেন্ট হয়তো আমরা বারবার করব, মানে বারবার করতে চাইও। এই মুহূর্তে ধরো কনফিউজ পিকচার, মানে ধরো আমরা সেই জন্য রেস্টুরেন্ট প্রেম 2 আমরা অনেক পরে করলাম, মানে অনেকটা লেট হয়ে গেছে হয়তো রেস্টুরেন্ট প্রেম 2 করতে। র্যাদার তুমি বলতে পারো রেস্টুরেন্ট প্রেম 2 অতটা ওয়ার্ক করেনি। মানে রেস্টুরেন্ট প্রেম 2 এর যে হাইপ ছিল, মানে যে ভিউজ হওয়ার উচিত ছিল, সেই তুলনায় রেস্টুরেন্ট প্রেম 2 অনেক কম লোকের কাছে পৌঁছেছে, কম লোক দেখেছে। আজও আমি প্রচুর জায়গায় যাই, ইনফ্যাক্ট সায়নও বলছিল যে সায়ন কোনো একটা শো করতে গেছে, মানে সেখানে গিয়ে বলে দাদা রেস্টুরেন্ট প্রেম 2 কবে আসবে। তার মানে হচ্ছে লোকে জানেই না যে রেস্টুরেন্ট প্রেম 2 এসছে। অনেকের কাছে আমিও মানে শুনেছিলাম যে এমনি আলোচনা যখন হয়েছে তখন শেষটা এরকম একটা শেষ হলো, মানে ঠিক মনোপুত হচ্ছে না, মানে শেষটা না কোথাও গিয়ে আটকে যাচ্ছি, মানে আর একটু শেষ হলে ভালো হতো, মানে একটু ভালো কিছু দিয়ে শেষ হলে ভালো হতো। এই অ্যাকচুয়ালি এই গল্পটার তো হ্যাপি এন্ডিং পসিবল না। একটা মানুষ আর ভূতের যে প্রেম, এই প্রেমটা তো সমাজে এক্সিস্ট করে না। তো এটা হ্যাপি এন্ডিং কি হবে? তাহলে সায়ন মরে গেল, ঠিক আছে, দুজনের স্বর্গে বিয়ে হলো, মানে দর্শকের এক্সপেকটেশন হয়তো সেটাই, মানে যে সায়ন মরে টরে গেল, দুজনে এবার ভূত হয়ে প্রেম করছে, বিয়ে করছে একসাথে। মানে এটা প্রথম থেকে আমরা ভেবেছিলাম যে ধরো রেস্টুরেন্ট প্রেম যদি সিজন 3ও করতাম, যদি একটু স্ট্রেচ করতাম, মানে এটা বলছি কারণ সিজন 3 আসবে না রেস্টুরেন্ট প্রেমের, যে অনেকের ধারণা রেস্টুরেন্ট প্রেমের সিজন 3 আসবে, পুটকি ভার্টস নিয়ে হয়তো সিনেমা আসতে পারে, কিন্তু রেস্টুরেন্ট প্রেমের সিজন 3 আসবে না। হয়তো আসতে পারে, গল্প বাড়িয়ে নিতে পারি, কোনো একটা ওটিটি এসে বললো বানাও 3 কোটি টাকা দিচ্ছি, তখন হয়তো ভাবতে পারি ঠিক আছে যে গল্প এগিয়ে নিয়ে গেলাম। গল্প এগোনোটা তো কোনো ব্যাপার না, কিন্তু আমাদের মনে হয়েছিল যে এই গল্পটাকে আর স্ট্রেচ করা উচিত না, গল্পটা এখানেই শেষ। আর এই গল্পটার এর থেকে আর কোনো শেষ আমরা হতে পারে না এই গল্পটার, মানে যে এই প্রেমটা আদতে এই সমাজে এক্সিস্ট করবে না, যে একটা মানুষ আর ভূত কখনোই হ্যাপি এন্ডিং হবে না। ঠিক তাই। তোমার ফিচার আসছে, ঠিক আছে, তো ফিচার নিয়ে আমি বেশি প্রশ্ন তোমায় করবো না, আমি জানি তুমি আমায় বলেছো, কিন্তু ফিচারের মানে কিভাবে তোমরা এগোচ্ছ? তুমি বললে কোনো প্রডিউসার নেই, তোমরা মানে কনফিউজ পিকচারই পুরোটা। হ্যাঁ, মানে কনফিউজ পিকচার বলতে পারো যে কনফিউজ পিকচার তো একটা ছোট টিম নয়, মানে ধরো অনেকে আছে, তার মধ্যে অনেকে ধরো এখানে স্টেক হোল্ডার আছে, মানে অনেকেই ধরো হেল্প করেছে ছবিটা করতে গিয়ে। তো মানে কনফিউজ পিকচার মানে ধরো এটা যে শুধু আমার একার টাকা অথবা আরবের টাকা অথবা হচ্ছে মানে তা নয়, মানে অনেকের টাকা দিয়েই কনফিউজ পিকচারে আমরা এই ছবিটা, হ্যাঁ এটা তো তোমরাও তো মানে নিজেদের থেকে দিয়ে পুরো ইন্ডিপেন্ডেন্টলি পুরো করেছি। হ্যাঁ, এই ফিচারের জার্নিটা কিভাবে, মানে হঠাৎ কিভাবে মাথায় এলো যে ফিচার এবার হল রিলিজ? হ্যাঁ, মানে এইটা হচ্ছে যে যখন রেস্টুরেন্ট প্রেম 2 হলো, তো তখন আমার এক দাদা, মানে ও দাদা বললো যে এইটাকে না তুই সিনেমা করতে পারতিস। যে তখন সায়ন আমাদের মনে হলো যে হ্যাঁ এটা সিনেমা হলে হয়তো ভালো হতো, কারণ রেস্টুরেন্ট প্রেম 1-এর যা হাইপ ছিল, এটা যদি আমরা সিনেমা হলে নিয়ে আসতাম হয়তো প্রচুর লোক, আমরা টিকিট কেটে হয়তো লোকে দেখতো এটা, মানে আর আমরা যদি পিআর মার্কেটিংটাকে অন্যভাবে প্ল্যান করতাম, তো তখন থেকে আর আমরা ধরো আমাদের তো দিনের শেষে বানানোর ইচ্ছা সিনেমায়, কেউ টাকা দেয় না বলে বানাতে পারি না, ঠিক আছে, না তো অনেক আগেই বানিয়ে ফেলতাম, ঠিক আছে। তো এখন ধরো কিছু টাকা, আমাদের টাকা, কিছু কয়েকজন দাদা দিদিরা হেল্প করেছে, তো তখন আমরা বললাম যে একটা এই পরিসরে যদি একটা সিনেমা বানানো যায়, তো সিনেমাটা নিয়ে যদিও ডিটেলসে আমরা এই পডকাস্টে আলোচনা করতে পারছি না, হয়তো ভবিষ্যতে সিনেমা নিয়ে আলোচনা করা যাবে। তো তখন আমরা ভাবলাম যে নিজেরা একটা সিনেমা বানাই, যা হবে দেখা যাবে। তো যখন মালতী মাসি আগের বছর হিট হলো, তো ওই সময় থেকে দেখবে যে কোনো পৃথিবীর কোনো চ্যানেল পাবে না যে চ্যানেলে 3 কোটি ভিউজ একটা গানে, তারপরে কোনো কন্টেন্ট নেই। একমাত্র পৃথিবীতে দেখবে কনফিউজ পিকচারের, ঠিক আছে, যে 3 কোটি ভিউজের পর 1 বছর কোনো কন্টেন্ট নেই, কারণ আমাদের ছোট টিম, যে
মানে যখন হচ্ছে মালতী মাসি হিট হচ্ছে ওই সময় আমরা ফিচারে কাজ শুরু করে দিয়েছি অলরেডি। তো আমরা আর চ্যানেল নিয়ে ভাবতেই পারিনি। তো মানে আগের বছর ফেব্রুয়ারি থেকে সম্ভবত আমরা ফিচারটা শ্যুট করি, 1 মাসের মধ্যে আমাদের 1 কি 2 মাস টোটাল স্প্যানটা বলছি যে শুটিং শেষ হয়। তো তারপর এখনও পোস্ট প্রোডাকশন চলছে, অনেকটা সময় লাগছে কারণ সিরিজ আমার এত সময় লাগে না এডিট করতে। সিনেমাটা কঠিন, আমি যা বানাতে গিয়ে দেখলাম যে সিনেমা বানানোটা না মানে বেশ কঠিন। মানে কঠিন এই কারণেই বলছি যে একটা সিরিজ ধরো মানে টাইম আপের এপিসোড, আমার একটা এপিসোড 36 মিনিটের হয়েছে, একটা 40 মিনিটের, কোনো কিছুতে যায় আসবে না, অডিয়েন্স 40 মিনিট দেখবে। কিন্তু একটা ফিচার বানাতে গিয়ে দেখলাম যে আমাকে প্রত্যেকটা ফ্রেম থেকে শুরু করে প্রত্যেকটা সেকেন্ডের হিসেব রাখতে হবে। প্রত্যেকটা পাতা, একটা পাতাও যদি স্ক্রিপ্টের বেড়ে যায় সেটা গিয়ে ছবিটার লেন্থ দাঁড়িয়ে যাচ্ছে ধরো মানে কখনো মানে মনে হচ্ছে যে আমার এখানে 10 মিনিট বেড়ে গেল। সেই কারণে আমার ধরো এডিট করতে একটু সময় বেশি লাগছে। আর তাছাড়াও ধরো হচ্ছে প্রচুর ভিএফএক্স আছে এই ছবিটাতে। এবার আমরা চেষ্টা করছি আমাদের মতো করে ভিএফএক্সগুলো করার, শুভায়ন করছে আমাদের ভিএফএক্স। এবার তো আসছে মানে ধরো আমরা আশা করতেই পারি সামনের বছর, আশা করছি সামনের বছরে রিলিজ করছে। এবার একটা রিলিজ করতে গিয়ে জানো যে আরেকটা ফান্ডের দরকার পড়ে। তা মোটামুটি আমাদের ছবিটা শেষ হয়ে গেছে, মানে প্রমোশনেরও বাজেট আছে, রিলিজের এখনো বাজেটটা নেই, তো ওটা জোগাড় করে আমরা হয়তো রিলিজ করবো। হ্যাঁ মানে মানে এটার মানে এত কিছু কাজের পর মানে এতগুলো সাকসেসের পরও তোমাদেরকে এইভাবেই এগোতে হচ্ছে, এটা হচ্ছে যেটা আমাদের ইন্ডাস্ট্রির লজ্জা হওয়া উচিত। এটা আর আমি অন্যদের কথা কি করে বলবো যে ইন্ডাস্ট্রি, কারণ এখানে সবাই এইভাবেই ছবি করছে কিন্তু মানে মানে যারা ধরো মানে কিছু হাতে গুনে কিছু হাউস বাদে মানে তাও আমি বলবো যে এখন ছবির সংখ্যা অনেক কমে গেছে। কারণ তুমি মানে এমন না যে তোমাকে কেউ চান্স দিচ্ছে না সেটা না, কারণ প্রডিউসাররাই চান্স পাচ্ছে না, বুঝতে পারছো যে তাদের টাকা তো ঘরে আসছে না। আমাদের উচিত এখন এই মুহূর্তে মানে ধরো মালায়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি যে ফরম্যাট নিয়েছে একদম সেই ফরম্যাটে চলে যাওয়া, একদম তুমি বেসিক থেকে শুরু করো, তুমি যে গল্পটা তুমি রুট যেটা একদম সেই একটা রুটেড গল্প বলো, তুমি দেখো 10 বছরে ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে। এবার এটার জন্য ভরসা করতে হবে লোকজনকে, মানে এবার মানে হাতে গোনা কয়েকজন কাজ করছে তাদেরকে দিয়ে মানে যদি করেই যায় তো আমি জানি না, মানে আরও নতুন নতুন ছেলে মেয়েকে জায়গা দিতে হবে যে যারা হচ্ছে নতুন এখন গল্প বলাটা প্র্যাকটিস করছে। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করতে পারে? হাতে হাত ধরে, মানে ধরো আজকে উন্মেষ যদি একটা ওর চ্যানেলে সিরিজ বানায় তো আমাদের উচিত ওটা শেয়ার করা। ঠিক, কালকে যদি উড়ি বাবার একটা সিরিজ বানায় আমাদের উচিত ওটাকে শেয়ার করা, আমাদের সিরিজও উচিত উড়ি বাবা শেয়ার করা। ঠিক আছে, তো এটা হাতে হাত না ধরলে হবে না। যে আমরা কেন আর প্রিমিয়াম সিরিজ আর প্ল্যান করছি না, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রিতে ব্র্যান্ড নেই, বুঝতে পারছো তো। মানে তুমি যদি কর্পোরেট না হতে পারো তুমি একটা ব্র্যান্ডও পাবে না। ইনস্টাগ্রামে পাবে, তুমি যদি ধরো তোমার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, তোমার একটা ভিডিওর জন্য তুমি ধরো বেশ কিছু টাকার ব্র্যান্ড পেতে পারো, কিন্তু তুমি একটা সিরিজ যেখানে 6 মাস 8 মাসের কমিটমেন্ট, সেটার জন্য তুমি 1 টাকা ব্র্যান্ড পাবে না। মানে সেটা কনফিউজড পিকচারের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, মানে এত ভিউজের পরেও কারণ হচ্ছে যে ব্র্যান্ড তোমার দেখে যে কবে তুমি ডেলিভারি দিতে পারবে। 1 সপ্তাহে যদি তুমি একটা স্কেচ বানিয়ে দাও তুমি ব্র্যান্ড পাবে, কিন্তু একটা 6 মাস মানে এইখানে এই সিস্টেমটা তৈরি হচ্ছে না। আমরা বম্বেতে কিন্তু ভালোভাবে বম্বেতে তো মাঝে এজেন্সি আছে, মানে এখানে তো এজেন্সির অভাব। মানে এখানে যদি এরকম এজেন্সি থাকে তারা যদি মানে ব্যাপারটাকে ক্র্যাক করতে পারে, এটা আমাদের পক্ষেও পসিবল না, কিন্তু এখানে মিডল ম্যান দরকার, যে তুমি এই পার্সেন্টেজ নিয়ে যাও যে এরা হচ্ছে কাজ করছে এই কটা চ্যানেল, ঠিক আছে, এরা হচ্ছে ধরো ইউটিউবে সিরিজ বানায় কি ইউটিউবে মিউজিক ভিডিও বানায়, এদেরকে এরকম ব্র্যান্ড দেওয়া দরকার, ঠিক আছে। তো এইখানে সেই মাঝখানে এই জিনিসটা নেই। এখানে মাঝে ধরো ইনফ্লুয়েন্সারদের জন্য জায়গা আছে, কিন্তু ধরো যে এইভাবে যে কাজ হতে পারে, তুমি বাংলাদেশের যদি একটা নাটক দেখো দেখবে যে ওখানে একটা লাক্স প্রেজেন্ট মানে একটা নাটক, ঠিক আছে, ঈদের জন্য দেখবে আলাদা একটা নাটক বেরোচ্ছে, ওদের নাটক প্রত্যেকটাই মানে কিছু না কিছু ব্র্যান্ড পাই, মানে ওদের কাছে নাটকটা মানে মানে অনেক ওপরে রয়েছে। মানে আর এখানে তুমি ব্র্যান্ডে তুমি হচ্ছে ধরো তুমি একটা মেল আইডি দিয়ে দিয়েছো ব্র্যান্ডের জন্য, তোমার চ্যানেল হ্যাক হয়ে যাবে, তোমাকে ফিশিং লিঙ্ক পাঠাবে একটা কোনো কোম্পানি মানে অথবা হচ্ছে কোনো হ্যাকার, মানে এইখানে এই সিস্টেমটা নেই, এই সিস্টেমটা তৈরি করতে হবে। এই সিস্টেমটা যদি তোমার তৈরি হয় তাহলে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট মানে একটা, আমরা তো কমার্শিয়ালি কাজ করছি যদিও, মানে ধরো শুধু ইন্ডিপেন্ডেন্ট মানে তো কনফিউজ পিকচার নয়, মানে ধরো মানে এখন মানিকবাবুর মেঘও হচ্ছে, মানে ধরো অন্যান্য ছবিও হচ্ছে, আমরা ধরো একটু মাস কানেক্ট করার চেষ্টা করি যে মানে এবার এইটা যদি করতে হয়, মানে ধরো আমরা যদি আজকে মানে কথা বলছি 20 লাখ টাকা একটা সিরিজ বানালাম, 30 লাখ টাকার একটা ব্র্যান্ড পেলাম, তাহলেই কিন্তু দেখবে যে আমি কালকে তোমাকে বলতে পারবো তুমি সেখানে একটা সিরিজ বানাও। নয়তো হচ্ছে দেখবে যে একটা সিরিজ তোমাকে বানাতে বলতে পারি কিন্তু তারপরেরটা আর পসিবল হবে না। তো এইখানেই কালচারটা তৈরি করতে হবে। তবে তোমার সাথে একটা গেমটা হচ্ছে যে আমি তোমাকে কিছু নাম বলবো,
সেই নামগুলোকে তোমাকে কোনো একটা উইয়ার্ড নেম দিতে হবে। সেটা খাবার হতে পারে, সেটা যে কোনো পশু পাখি, তার স্বভাবের সাথে মিল করিয়ে তাকে একটা করে নাম দিতে হবে। মানে তোমার সাথে তার কাজের এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা তো রেডি? আচ্ছা, এটা কঠিন। তোমার জন্য সহজ করলাম, এটা আগেরটা আরো কঠিন ছিল, উন্মেষেরটা। যাই হোক, সায়ন ঘোষ। সায়ন ঘোষ, সায়ন ঘোষ হচ্ছে নেকড়ে, গন্ধ শুকে সব বার করে দিতে পারবে, যে কোনো কাজ করে ফেলতে পারবে, প্রচন্ড এনার্জি। দেন উন্মেষ গাঙ্গুলি। উন্মেষ, উন্মেষ হচ্ছে গ্রেট ডেন, ঠিক আছে, গ্রেট ডেন। বুদ্ধি আছে, ঠিক আছে, প্রচন্ড, মানে ধরো ও সর্টেড, হ্যাঁ, বুঝতে পারছো তো, অর্গানাইজড। ঠিক আছে, একদম বিদেশি কুকুর যেরকম আতুপাতু, ঠিক আছে, আর গোলুমলু। সায়ন হচ্ছে কি একদম শ্মশানেও থাকে নেকড়ে, ঠিক আছে, যে কোনো জায়গায়। এটা দারুণ ছিল এই দুটো। নেক্সট হচ্ছে কিরণ দত্ত। কিরণেরটা একটা অদ্ভুত, মানে কিরণটা একটু ভেবে বলতে হবে। কিরণ হচ্ছে বাড়িতে বসে কাজ করে, মানে ও প্রচণ্ড ল্যাথখোর, কিন্তু আবার যখন কাজ করে না, মানে ওকে আবার থামানো যায় না। এটা সত্যি ভাবা মুশকিল। তো ভাববেন না, কিছুটা বলো। কোনো পপুলার একটা কোনো অ্যানিমেল বলো না, অথবা কিছু একটা বলো। সেটা হচ্ছে কিরণ। খাবে, হ্যাঁ, এটাও হতে পারে যে সিংহ সারাদিন ল্যাদ খায়, যখন খিদে পায় তখন শিকার করতে বেরোয়। কিরণ হচ্ছে সিংহ, ঠিক আছে। অমিত সাহা। অমিত দা তো খরগোশ। খরগোশ, এত মিষ্টি, ঠিক আছে, কিন্তু মানে স্বভাবের সাথে মিল আছে কি? হ্যাঁ, একদম। মানে অমিতদার মতো এত মানে কি বলবো, মিষ্টি মানুষ আর এত ভালো শিল্পী, মানে মানুষ হিসাবেও হয় না। দীপক হচ্ছে, মানে শুধু কি পশু পাখির নামই বলতে হবে? যা খুশি। দীপক হচ্ছে ধরো মানে কোনো একটা সাধু, ঠিক আছে, মানে ও হচ্ছে সাধুর মতো, মানে কখনো হচ্ছে ধ্যান করে, কখনো হচ্ছে আবার যখন অ্যাক্টিং করে ধ্যান ভেঙে আবার বেরিয়ে আসে, এরকম। কেন মাঝে মাঝে পুরো সাইলেন্ট মোডে, মানে পুরো আউট অফ রিচ? হ্যাঁ, আউট অফ রিচ। ওকে। আচ্ছা, শ্রেয়া ভট্টাচার্য। শ্রেয়া পায়রা মানুষের বাড়িতে থাকে, ঠিক আছে, সাদা পায়রা, সাদা পায়রা, খুব সফিস্টিকেটেড, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আরবদা। আরব হচ্ছে মানে মিস্টার ইন্ডিয়া, ঠিক আছে, মানে আরব যা তুমি বুঝতে পারবে না। মানে যেটা হয় কি, যে একটা ওই ঘটনা থেকেই মনে পড়লো, যে আমরা যাদবপুরে একটা ফিল্ম সেমিনারে গেছিলাম, তো আরও একটা ব্লেড পড়ে গেছিলো গলায়, ঠিক আছে, বিদেশি ছবি দেখানো হচ্ছে। এবার গিয়ে ওখানে ওই ভদ্রলোকের সাথে কথা হচ্ছে, যে একজন বিদেশি ফিল্ম ক্রিটিক, সে না আরবকে মাপতে পারছে না, কি ছাপড়ি, আবার যে কথাগুলো বলছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে আবার মানে যে এই লোকটা সিনেমা দেখে, যে ভিজুয়ালি লিটারেট, তো ওরকম, মানে আরবকে তুমি মাপতে পারবে না। মানে আরবদা বা তোমাদের সাজগোজ নিয়েও আমি কনফিউজড, মানে কনফিউজ পিকচারে লোক। এটা আমি একটা এরকম কোনো একটা ইন্টারভিউতে যাচ্ছিলাম, একজন ফোন করলো, যে দাদা তাহলে ইন্টারভিউতে আসছো, কি আনবো বলো, মানে কি আনবো, মানে যে কি খাবে, যা তোমরা খাওয়াবে, কোনো ব্যাপার না। বলছে গাঁজা মদ। আমি বললাম যে একটা জিনিস বলো, আমাদের দেখে কি মনে হয়, যে আমরা কি সারাক্ষণ নেশা করি? বলছে হ্যাঁ। বলছি ভাই, আমরা সারাক্ষণ নেশা করি না, মানে কেউ একজন খুনের সিনেমা বানাচ্ছে, তার মানে কি সে খুন করছে সারাদিন, খুনি। এটা দারুণ ছিল। পুটকি ভাই। দীপাংশুদা তো মহাপুরুষ। আমরা তো যেরকম পুটকি ভাই এরকম অরিজিনাল পুটকি ভাই। হ্যাঁ, দীপাংশুদা তুমি বই পড়বে, মানে যে কোনো কবিতার বইগুলো, ওরা মহাপুরুষ ছাড়া কেউ লিখতে পারে না। আর দীপাংশুদা একটা বাইনারি নিয়ে, বইটার নাম ভুলে যাচ্ছি, আমাকে একদিন সকালে উঠে আমাকে ক্লাস নিয়েছিল ওটা নিয়ে, আমার ফ্ল্যাটে 01 নিয়ে একটা বই, বুঝলে তো, একটা বাইনারি নাম্বার নিয়ে, জাস্ট অসাধারণ, মানে ওই ক্লাসটা, আমি বইটা পড়িনি যদিও, ঠিক আছে, কিন্তু দীপাংশুদার ওই ক্লাসটা অসাধারণ, মানে যে 01 দিয়ে পৃথিবী কি করে আবিষ্কার হলো, তো এটা একটা মহাপুরুষ ছাড়া পসিবল না। মানে আর দীপাংশুদার সাথে তুমি মিশলেও বুঝতে পারবে যে প্রচণ্ড আধ্যাত্মিক, ঠিক আছে, আর খামখেয়ালি, আর প্রচণ্ড ইমোশনাল দীপাংশুদার মতো ইমোশনাল লোক আমি দেখিনি, মানে এতটা ইমোশনাল,
তুমি বুঝতে পারবে না যে কোনো কিছুতে কিছু একটা তোমার প্রতি মানে হার্ট হলো অথবা কিছু একটা খারাপ লাগলো, তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে। হ্যাঁ, আবার তোমাকে যখন ভালোবাসবে প্রচন্ড ভালোবাসবে। এই বাবা, হ্যাঁ। মানে ঠিক যেভাবে আমার পুটকি ভাইকে দেখে এসে আমার মনে হচ্ছে ওরকমই শুনছি, মানে অনেকটাই। হ্যাঁ, মানে পুটকি ভাইটা যদি দিবাংশুদা বাদে কেউ করতো, আমি জানি না কে আর কিভাবে আমার করতো। মনে হয় না যে আমি মানে কোনো ইমাজিনেশনই আমার, মানে তুমি আরো বেটার মানে বুঝতে পারবে, বাট মানে দীপাংশুদা লেভেলের করেছে পুটকি ভাই, যে কারণে এতটা ওয়ার্ক করে গেছে। হ্যাঁ, মানে আমি আর সায়র যে মানে যেটা লিখেছিলাম সেটাকে আরো উপরে নিয়ে গেছে দীপাংশুদা। মানে ধরো এই যে এখান দিয়ে এই যে জ্বালানো, এটা আমাদের স্ক্রিপ্টে ছিল না, এটা দীপাংশুদা ইম্প্রোভাইজ করেছে। বুঝতে পারছো তো, মানে আমাদের কিভাবে পুটকি ভাই ব্লগটাতেও দেখেছিলাম জুতো থেকে আগুনটা জ্বালিয়ে তারপরে লুকিয়ে রেখে বলছে কেস খাবো এবারে। আর দীপাংশুদা তো মানে মানে শুধু তো মানে অ্যাক্টর হিসাবে আমি রেসপেক্ট করি না, দীপাংশুদা খুব ভালো রাইটার। হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো। আর মানে তুমি মিশে মস্তি পাবে দীপাংশুদার সাথে, মানে প্রচন্ড ভালো লাগবে। আচ্ছা, ড্যাডদা। ড্যাডদা কি বলবো, ড্যাডদা খুব রেসিস্ট কথাবার্তা হয়ে যাবে। বলো বলো বলো, কিচ্ছু হবে না। আমাদের ড্যাডদা হচ্ছে বিনোদ কামলি, ঠিক আছে? বিনোদ কামলি। এবারে লাস্ট আসছে অরিজিৎ দা, মানে তুমি নিজেকে কি বলতে চাইবে? এটা আমি নিজেকে কি করে বলবো? বলো বলো, মানে তুমি নিজেকে কিভাবে, মানে তোমার কোনো স্বভাব, পশু পাখি, মানে যা খুশি। পশু পাখি যাই না, যেটা হচ্ছে যে ধরো মানে এইসব সিনেমা টিনেমা বানানো হয়ে যাবে, ব্যাংকে প্রচুর টাকা হয়ে গেছে, তারপর গোয়া চলে যাবো, থাকবো গোয়াতে, ঠিক আছে? সিনেমা আর বানাবো না, ও কখনো ইচ্ছা হলো সিনেমা বানালাম, সেটা হলেই ভালো। মানে যেরকম একটা লাইফ লিড করার ইচ্ছা আছে। হ্যাঁ। এবার আসে আস্তে আস্তে তোমার মানে তোমার প্রফেশন, তোমার লাইফ, মানে তোমার সব কিছু জানলাম। এবার আসে যে এই যে এত নতুন নতুন অ্যাক্টরদেরকে তুমি এক্সপ্লোর করলে, এত মানে তাদেরকে প্রতিষ্ঠাই বলবো, কারণ তারা লাইমলাইটে মানে অনেকেই এসছে এই রেস্টুরেন্ট প্রেম, টাইম আপ, তারপরে আরও যা যা তোমরা বানিয়েছো সেখান থেকে। সেই সব কাজের এক্সপিরিয়েন্স, মানে পুটকি ভাইয়ের সাথে তোমার সব থেকে মেমোরেবল ঘটনা কি? দীপাংশুদার সাথে, মানে পুটকি ভাই না দীপাংশুদা? হ্যাঁ, দীপাংশুদা। আচ্ছা, দীপাংশুদার সাথে মেমোরেবল ঘটনা শেষ নেই। সায়ন, দীপাংশুদা, হ্যাঁ, মানে এই আস্তে আস্তে, হ্যাঁ মানে এই যে দুজন, আসলে দীপাংশুদাকে চিনি সায়নের থ্রু, মানে মেমোরেবল ঘটনা সত্যিই শেষ নেই। মানে মানে আমরা রাতের পর রাত জেগে কাটিয়েছি, মানে যখন হচ্ছে রেস্টুরেন্ট প্রেম হচ্ছে কি রেস্টুরেন্ট প্রেমের পরেও, মানে মেমোরেবল ঘটনা শেষ নেই। মানে মেমোরেবল ঘটনা সেটা ধরো কখনো দীপাংশুদার সাথে ঝামেলা হলো, মানে হ্যাঁ, যেটা তোমার মনে পড়ছে ইনস্ট্যান্ট দীপাংশুদার সাথে, মানে একটা দেখবে যে তুমি ধরো হাজব্যান্ড ওয়াইফ কারোর সাথে, তোমার মনে হয় তুমি বলতে পারবে না যে মানে কোনটা তোমার মেমোরেবল, মানে প্রত্যেকটা দিনই মেমোরেবল, বুঝতে পারছো তো? আর আমাদের প্রত্যেকটা শ্যুট থেকে শুরু করে সব কিছু ওরমভাবে সত্যি কিছু মনে নেই। হয়তো কখনো খারাপ হয়েছে, কিছু খারাপ লেগেছে, সায়নের সাথে কখনো ঝামেলা হয়েছে, সেইগুলো হয়তো মেমোরেবল, মানে সেগুলো প্রচণ্ড পার্সোনাল জায়গা, মানে সেটা আমি হয়তো পডকাস্টেও হ্যাঁ মানে কখনো আমি শেয়ার করতে চাই না। মানে সেটা ধরো মানে কখনো ধরো সায়নের সাথে আমার খুব ঝগড়া হয়েছে, কখনো আরবের সাথেও যদি তুমি বলো যে প্রচণ্ড ঝগড়া হয়েছে, তোমাদের ঝগড়া হয়, এটাই তো যে দেখে কোনো জায়গায় তুমি যার সাথেই ঘর করবে তোমার ঝগড়া হবেই, মানে ঝগড়াটা হবেই, মানে ঝগড়া না হলে মানে তার সম্পর্ক কিসের? ঠিক তাই। তোমার বাবা মার সাথেও ঝগড়া হবে, মানে তোমার দেখবে যে তুমি যার সাথে প্রেম করছো তার সাথেও ঝগড়া হবে। একদম। কিছু সময় দেখবে ঝগড়া হয়, কিছু মানুষকে তুমি জীবন থেকে পুরো সরিয়ে দাও। ঠিক তাই। পুরনো প্রেম বলো, মানে তাও পুরনো প্রেমকে তুমি মনে রাখো যদি প্রেমটা প্রচন্ড মধুর একটা প্রেম হয়। তো মানে ওটাই যে ধরো আমাদের জীবনেও যে যাকে ভাল লাগছে না অথবা যার সাথে ভাইব ম্যাচ করছে না তাকে সরিয়ে দেবো, তাকে নিয়ে ধরো আর কথা বলতে চাই না, কিন্তু মানে মানে কিন্তু ঝগড়া বন্ধুত্বে কি বলো একটা সম্পর্কে ঝগড়া থাকবেই। তোমার প্রথম প্রেম কবে? একটাই প্রেম, মানে ও বাবা রে বাবা, এবার শুনতে হচ্ছে। এটা বলার কিছু নেই ওরকম। আমি কলেজ থেকে, তোমার লাইফে কোনো ব্রেকআপ নেই? না না ব্রেকআপ নেই, এটা সত্যিই দুঃখের, কিন্তু মানে আমার এলিমেন্ট পেতে অসুবিধা হয় ব্রেকআপের সিন যদি কিছু লিখতে হয় এর থেকে ধার করি, ভাই তোর কি হয়েছিল ব্রেকআপ হওয়ার পর, তারপর তুই সুইসাইড করার চেষ্টা করেছিলিস, আচ্ছা তারপর আর কি হয়েছে? মানে কত বছরের প্রেম? ওই তো মানে ধরো 2009 না 10 থেকে এখন মানে 14 বছর মতো মোটামুটি। তোমাদের পায়ের ধুলো নেব। মানে এই এত বছরের প্রেমে তোমার ছবি বানানো, মানে সব কিছু তুমি মানে এইখান থেকেও কি কিছু মানে এলিমেন্টস নাও তোমার ছবির জন্য, যেখানে ডেস্টিন প্রেমে যে প্রেমটা আমরা দেখেছি, মানে কোথাও গিয়ে কি তোমার মানে প্রেমিক তুমিটা দেখতে পেয়েছি? না না প্রেমিক আমি আমার খুব একটা গল্প বলতে চাই না আমার সিনেমায়,
আচ্ছা মানে ধরো মানে আমার বলতে চাই না মানে আমার জীবন অতটা ইন্টারেস্টিং নয়, বুঝতে পারছো, যে আমার Okay. গল্প বলবো। মানে আমি রোলার rather কোস্টার রাইডটা নেই। না, রোলার কোস্টার রাইড আমি ফিল করি না, হয়তো আছে, হ্যাঁ। মানে ধরো সবার জীবনেই রোলার কোস্টার রাইড আছে, থাকবেই, হ্যাঁ। সেইটা আমি খুব একটা বড় এলিমেন্ট হিসাবে দেখি না। মানে তুমি দেখবে না যে রেস্টুরেন্ট প্রেমের এই ঘটনাটা অথবা টাইম আপের এই ঘটনাটা এটা আমার জীবনের কোনো ঘটনা, মানে একদমই নয়। মানে না, উল্টে না, না। ধরো আমি আমার চারপাশে যারা ট্রেনে যার সাথে ধরো আসছিলাম, মানে আমি এখনো আমরা ট্রেনে চড়তে পছন্দ করি, মানে কারণ হচ্ছে ট্রেনে এত লোক দেখা যায়, এত ক্যারেক্টার ঠিক তাই, দেখা যায়। ঠিক তাই। মানে ধরো কোভিডের সময় মানে আমরা বাসে আসতাম, মানে কল্যাণী থেকে ধরো কলকাতায়। তো ধরো এই মানুষগুলো মানে যেটা হয়েছে ধরো এই যে ধরো মানে দীপান্বিতা, মানে আমার সাথে যার দীর্ঘদিনের প্রেম, কি আমার মা বলো বাবা বলো, এরা সিনেমা বানাতে আমাকে হেল্প করে গেছে। মানে এরা যদি না থাকতে হয়তো আমি এতটা আমি মানে কখনো আমার মা বলেনি যে তোকে কিন্তু সংসারে এই টাকাটা দিতে হবে। যদিও আমার বাবা সরকারি চাকরি, ঠিক আছে, ছিল, এখন বাবা রিটায়ার করে গেছে, যে কখনো ওই প্রেশারটা আমার ছিল না, যেটা ধরো আমি অন্য কাউকে দেখি, দীপককে দেখেছি, ইনফ্যাক্ট সায়নকে দেখেছি। সায়ন নিজের সংসার পুরোটাই সায়ন একা আর্ন করে। মানে ও ধরো চাকরি তারপরে ছেড়েছে, তারপরে চাকরি ছাড়া সাহসও আছে সায়নের, আর্ন করছে। মানে ধরো সেটা অন্য শো করে যাই করে হোক, দীপাংশুদাকে, মানে আমার কখনো ওই প্রেশারটাই ছিল না যে কখনো বাড়ি থেকে এই চাপ যে হচ্ছে যে তোকে এই টাকা দিতে হবে, অথবা যে ধরো বিয়ে করতে হবে, যে এত বছর হয়ে যাচ্ছে, যে কখনোই সেই মানে এই লোকগুলো আমার জীবনে হয়তো ছিল বলেই আমি এত শান্তিতে যেটা বানাতে চাই সেটা হয়তো বানাতে পারি। মানে এরা আমাকে এইভাবে সিনেমা বানাতে হেল্প করেছে। কিন্তু আমার সিনেমার চরিত্র বলো, সেটা হচ্ছে ট্রেনে বাসে যারা যাতায়াত করছে, যে কিরণের যে চরিত্রটা আমার এক বন্ধুর, মানে জাস্ট একটা ঘটনা, যে ও হচ্ছে একটা গ্রামে গিয়ে ওকে হচ্ছে লোকাল নেতারা আটকে দিয়েছিল। আচ্ছা। ও এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে মানে ওই কিরণের মতোই চাষবাস নিয়ে কাজকর্ম করতো, সরকারি চাকরি, তো ওকে গিয়ে আটকে দিয়েছিল। তো ওখান থেকে ওই ধরো আইডিয়াটা আসে। আর প্রত্যেকটা চরিত্র, ওই ডাক্তার বলো কি বলো, রেস্টুরেন্ট প্রেমের ধরো অমিত দা, যে গলা কাটাটা তো পরে আফটার ডেথ, কিন্তু তার আগে হচ্ছে আমার এক মানে বন্ধু হচ্ছে ট্রেনে কাটা পড়েছিল, বুঝতে পারছো তো, তাকে ভেবেই হয়তো বাবারে। পুরোটাই ডার্ক কমেডি, ঠিক আছে। তো ওইভাবেই মানে মানে এই প্রত্যেকটা চরিত্রই তৈরি হয়েছে এরকম ভাবে। এরম ভাবেই, কারণ এলিমেন্ট তো ওখান থেকেই আমরা পাবো। আচ্ছা, তোমায় যদি কোনো মানে তুমি যদি কোনো লং ড্রাইভে যাও, দীপান্বিতা দি বাদ দিয়ে, তুমি মালতী মাসিকে নেবে নাকি টুম্পাকে নেবে? দুজনকে নেওয়া চলবে না, যে কোনো একজনকে। মানালিদিকে, মানে মালতী মালতী মাসিকে। মাসিকে নেবো, মানে খুব ভালো লাগবে মালতী মাসি, মানে মালানিদি যেরকম মানে মানে কি বলবো, যে তুমি মিশলে বুঝতে পারবে, বললাম না দীপাংশুদার সাথে মিশলে বুঝতে পারবে, মানালি দিও তুমি মিশলে তোমার হেভি লাগবে, মানে অনেক কিছু শিখতে পারবে, মানে ভাইব ম্যাচ করবে, আর তুমি পুরো ওই ড্রাইভে তুমি বোর হবে না। উন্মেষের সাথে কাজ করার অভিজ্ঞতা কিরকম? হেভি। বঙ্গাইয়েরটা শুনলাম। হ্যাঁ, মানে কিরণ উন্মেষ, মানে যদি উন্মেষেরটা বলো, উন্মেষও সারেন্ডার করে দেয় নিজেকে। আমি কিন্তু নাচতে পারি না, অরিজিৎদা তুমি নিচ্ছ তোমার দায়িত্ব। প্রথম দিন যখন উন্মেষ নেচেছিল রিহার্সালে, ওই অভিষেক মল্লিক আমাদের যে কোরিওগ্রাফার, তো অভিষেক যখন হচ্ছে ওকে স্টেপ তুলিয়েছে, আমরা ভিডিও করেছি, আমি বলছি ভাই উন্মেষকে নিয়ে কি ভুল করলাম, ঠিক আছে। উন্মেষ বলছে কি হয়েছে, কি ফিস করছো, আর হবে। তারপর মানে উন্মেষ ওর যে মানে ও যেটা করলো বডি দিয়ে, হ্যাঁ একদম ফাটিয়ে দিয়েছে মানে মানে আর কি অদ্ভুত ব্যাপার, যে ধরো মানালি দি আমাদের অ্যাকচুয়ালি মানালির আগে অন্য একজনকে কাস্ট করেছিলাম আমরা, ভেবেছিলাম, ঠিক আছে। তারপর সে করলো না, মানে আমি নাম নিতে চাইছি না, তো সেটা কারণটা ছিল হচ্ছে যদিও উধাও আলু বেগুনের জন্য, ঠিক আছে, যে উধাও আলু বেগুন, সে সেই কারণে করেনি, ঠিক আছে, মানে তাদের কিছু পলিটিক্যাল মতাদর্শ সব কিছুর জন্য হয়তো তো করেনি। কিন্তু মানালিদি মানে ওই খাপে খাপ হয়ে গেছে। তারপর দীপান্বিতা বললো যে তুই মানালিদিকে ভাব, আরবও বললো যে ভাই মানালিদি কিন্তু বেস্ট। মানালিদিকে ফোন করলাম, মানালিদি তার আগে দীপান্বিতা বলেছিল, আমি শুনিনি, আলাদা একবার তাহলে ওনাকেই ফোন করি, ঠিক আছে। তারপর বললো যে আগে তো শুনিস না, মানালিদির কথা বলেছিলাম। তো মানালি জাস্ট মানে ফাটিয়ে দিয়েছে, এত এনার্জি, মানে প্রচণ্ড ধরো মানে মানে খাটতে পারে, মানে ওই গরমের মধ্যে আমরা মালতী মাসি শ্যুট করেছি, আর মানালি দিয়ে নাচতে অসুবিধা হচ্ছে, একটু ওভারওয়েট, বুঝতে পারছো তো, তা এনার্জির শেষ নেই। কিন্তু মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস মানে ঠিক অবিকল, মানে যেন রিলেট করতে পারবে। কারণ আমার বাড়িতে যারা মালতীবাসী রয়েছে বা সবাইকে আমি গানটা রিলিজের সঙ্গে সঙ্গে দেখিয়েছিলাম। আমি গানটা ব্যাপারে শুনেছিলাম, কারণ তোমাদের যেদিনকে শ্যুট শেষ হয়েছে তার পরের দিনকেই, মানে ভোরবেলা তোমাদের শ্যুট শেষ হয়েছে, সেই সকাল থেকেই আমাদের শ্যুট আবার ছিল ওই দিনকে। হ্যাঁ উন্মেষ একটা অন্য শুটে যাওয়ার কথা ছিল, ওই র্যাপ সঙ্গে শুটে ছিল। তারপরে বললো যে এরকম টাওয়েল পরে জলে ঢলে নামিয়েছে। ওটা উন্মেষকে বলিনি, এরকম একটা টাওয়েল পরা সিন আছে।
বলছি ভাই সিনটা টাওয়েল পড়তে হয়, বলছি এটা করো না, এটা তুমি করো না, শোন কর এটা, কি তো খালি গায়ে ছিল তোর এত কিসের চাও, আমি মোটা হয়ে গেছি, ঠিক আছে। তবে আমার ভুঁড়িটা ও স্যান্ডো গেঞ্জি পড়তে চাইনি উন্মেষ, ঠিক আছে, উন্মেষের এইসব ব্যাপার আছে যে ওকে কেমন লাগছে ক্যামেরা, ও একটু কনসিয়াস। কিন্তু খুব ভালো, উন্মেষের সাথে প্রচন্ড ভালো লেগেছে কাজ করে। এরপর আসি কাস্ট নিয়ে। তুমি কিভাবে তোমার ছবিতে বা তোমার মানে তোমার প্রজেক্টে কাস্ট হতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, এটা কিন্তু আমি আমার জন্যও জিজ্ঞেস করলাম। না না, কোনো ওরকম ক্রাইটেরিয়া আমি নেই। কিন্তু অফিসে গিয়ে বলেছিলাম দাদা আমি কিন্তু অভিনয় করি, মানে প্রোফাইলটা পাঠিয়ে দেবো। না না, আরে ওরকম সত্যি কোনো ক্রাইটেরিয়া নেই। যেটা হয় কি দেখবে তোমার চারপাশে যারা মিশছে, মানে ধরো মানে দেখবে যে একটা তুমি যখন স্ক্রিপ্ট করছো তুমি প্রথমেই 4টে ক্যারেক্টার না তাদের জন্য একদমই সিকিউর করে দিলে হয়ে যে যাবে। এটা আমি একে ভেবে লিখছি, এটা দীপককে ভেবে লিখেছিলাম, এটা শাইনকে ভেবে লিখেছিলাম, এটা তো পুটকি ভাই দীপাংশুদা সাইড করে দিই, ঠিক আছে। তো তো ওরম কোনো ক্রাইটেরিয়া নেই, যেটা হচ্ছে যে ভালো অ্যাক্টিং করতে পারে, যে আর ধরো হচ্ছে যে মানে ধরো আমি যার সাথে মিশে মজা পাচ্ছি, ঠিক মানে সেইটা খুব ইম্পর্টেন্ট। যে একবার মিশে বোঝা যায় না, যে দেখবে অনেক সময় আমরা একবার মিশছি, কাউকে জাজ করে নিই না, ওর সাথে ভাইব ম্যাচ হচ্ছে না, হয়তো তুমি পরে কখনো কোনো দিন তার সাথে রাতে বসে আড্ডা মেরেছো, অথবা হচ্ছে দুপুরে তার সাথে মাংস ভাত খেয়েছো, যে তখন থেকে তুমি হয়তো খুব ভালো বন্ধু হয়ে গেলে। আবার এরকমই অচেনা লোকজনের সাথেও কাজ করেছি, যে পরে আমাদের শুটে এসে, মানে ধরো শ্যামাশিস দা যে আমাদের ব্রহ্মার চরিত্র করেছে, শ্যামাশিস দাকে রেফার করেছিল হচ্ছে মধু। মধু হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের যে মানে ওয়াইফ। তো মধু আরও দীর্ঘদিনের বন্ধু, তো ও তখন হচ্ছে আরও মধুকে বলেছিল যে কেউ আছে মানে এই চরিত্রটার জন্য, এটা অন্য একজনকে ভেবে লেখা যদিও এই চরিত্রটা প্রথমে, তো একজন ফিল্ম মেকারকে, তো তো তার করার মানে তাকে ভেবে করা, তাকে ফোন করেও আমরা বলেছিলাম করবেন, সে বলেছিল করবো, তো তো তারপর সে করতে পারেনি। না ঠিক আছে, আর কি বাড়িয়ে লাভ নেই কথা। তো তো তারপর শ্যামাশিস দা আমাদের পরে যেমন প্রচণ্ড ভালো বন্ধু হয়ে গেল, আমরা ভেবেছিলাম যে শ্যামাশিস আসলে ওয়েবলেন্থ ম্যাচ খাবে, মানে তারপর দেখলাম যে খুব ভালো লাগলো মিশে। এরকম আরও অনেকের নাম তো করে দীপক দা, দীপক দা এই বয়সেও অনেক ঘটনা বলা যায়, দীপকদার বউ জানলে খুব দুঃখ পাবে, দীপকদারও দুঃখ বাড়বে, দীপকদা থাক এখানেই থাক। এবার লাস্ট আমি যে প্রশ্ন করি, কারণ আমাদের সময় তোমার সাথে আড্ডা মানে বসতে গেলে মানে মনে থাকে না টাইম কত কি হয়েছে, মনে হচ্ছে এই তো শুরু হলো, অনেক কোয়েশ্চেন বাকি রয়ে গেছে। হ্যাঁ টাইম লুপটা দরকার এটার জন্য, মানে বারবার আবার একই সময় ফিরে আসবো। এবারে লাস্ট যে প্রশ্নটা করবো, তোমার আর আরবদার যে স্বামী স্ত্রী সম্পর্কটা কত বছর ধরে আর কিভাবে? এটা হচ্ছে আমাদের ওই মানে তোমার সংসার কত বছর হলো তোমাদের? আমি আর আরব তো একই জায়গায় থাকতাম, মানে কল্যাণী, ঠিক আছে, নদিয়া। এটা আমরা জানতাম না, মানে দেখলে মনে হয় যে আমার আর আরবের বন্ধুত্ব ছোটবেলা থেকে, কিন্তু আদতে নয়, আমাদের বন্ধুত্ব ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। এবার আমরা একটা ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন পড়তাম, আমি দেখতাম যে মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কাউকে বলতাম না যে আমরা মফস্বল থেকে আসি, লোকজনকে বোঝাতাম আমি তো কলকাতাতেই থাকি, কিন্তু যেতাম হচ্ছে ট্রেনে করে মফস্বলে। এবার সেম জিনিসটাও আরোপ করতো, ও আমাকে বলেনি যে ও মানে কল্যাণীতেই থাকে, আমি ওকে বলিনি, তার আগে চিনতাম না। একদিন আমরা ট্রেনে উঠেছি ইউনিভার্সিটি থেকে ফেরার সময়, আরব বলছে কোথায় নামবে, তখনও আমরা এত বন্ধুত্ব মানে আমাদের বন্ধুত্ব গাঢ় হয়নি, কোথায় নামবে, আমি একটু শিয়ানা সাজার জন্য আমি বেলঘড়িয়া, বলছে যে বেলঘড়িয়া, বলছে আচ্ছা, আমি তুমি কোথায় নামবে, আরব বললো আগরপাড়া, ঠিক আছে। এবার বেলঘড়িয়া বেরিয়ে গেছে, দেখছি আরব বলছে নামলে না, একটা কাজ আছে ব্যারাকপুরে, ওটা সেরে আসবো। আগরপাড়া আসলো, নামলে না, বলছে যে আমার একটা কাজ আছে, এরকমভাবে দেখছি ব্যারাকপুরও পেরিয়ে গেল। এইবার আমরা বললাম ভাই কোথা থেকে আসছিস সত্যি করে বল দেখি। তারপর হচ্ছে বললো ভাই কল্যাণী, আচ্ছা আমিও তো কল্যাণী, ঠিক আছে। তো মানে তারপর থেকে মানে ধরো আমরা একসাথে অনেকগুলো কাজ করলাম, মানে অনেক মানে রাত আমরা জেগেছি, একসাথে সময় কাটিয়েছি, ভালো মন্দ খারাপ সব কিছু মিলিয়ে বহু দিনের ধরো মানে এই জার্নিটা এখনও চলছে। মানে দেখো মানে একটা যখন বন্ধুত্ব হবে, আমি জানি না যে মানে সে বন্ধুত্ব অনেক সময় ভাঙে, খারাপ লাগা, কিন্তু খিস্তি খাওয়ার করবো না, বুঝতে পারছো তো। মানে যে ধরো তুমি যাকে প্রেম করো, মানে তুমি কখনো তার সাথে ব্রেকআপ হয়ে গেল, তাকে কি খিস্তি মারতে পারবে? যে আমরা তো একটা ভালো সময় কাটিয়েছি, মানে যে কেউ তোমার জীবনে, যে আমি খুব একটা খিস্তিতে বিশ্বাসী নই। মানে তারপর থেকে এইভাবে চলছে, মানে এইভাবে চলছে। আরও অনেকে ধরো আরব তো ফোরগ্রাউন্ডে থাকে, মানে যে আরবকে মানে দেখা যায় আমাদের ভিডিওতে অনেকেই, যারা ধরো এই কনফিউজ পিকচারে মানে যাদেরকে ছাড়া হয় না, যেরকম হিয়াদি আছে, বুঝতে পারছো তো। মানে এই হিয়াদি হচ্ছে আমাদের কনফিউজ পিকচারের দিদির মতো, মানে
আমাদের সমস্ত কিছুতে ধরো আমাদের আগলে রাখে, মানে আমরা সমস্ত ডিসিশন। রিসেন্টলি জয়ন্ত, মানে জয়ন্ত প্রচণ্ড ভালো বুদ্ধিমান। ধরো রাইটার টিমে আমাদের বরুণ, মানে এদের সবার সাথেই সায়র, মানে হ্যাঁ। অনেকের নাম বললে হয়তো ভুলে যাচ্ছি। ধরো এখন ইন্দ্র যদিও মির্চিতে চাকরি করছে, 1 বছর আমরা একসাথে অনেকগুলো কাজ করতে পারি না, ও যেহেতু চাকরি করছে। ইন্দ্র ছিল, তারপর প্রতিম, মানে সবার সাথেই, মানে তোমাদের টিমটা একেবারে এই বন্ডিংটাই হচ্ছে তোমাদের মেন সাকসেসের কি, যেটাকে যদি বলা যায়। হ্যাঁ, মানে মানে আমরা ধরো চেষ্টা করি মানে ওইভাবে সবাইকে ভালোবেসে থাকার। অরিজিৎদা, খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে, যদিও কমপ্লিট হলো না। মানে আমার খুব ভালো লেগেছে। অনেকগুলো প্রশ্ন আছে। আমি জানি তোমার ফিচারটা আবার রিলিজ হোক, তারপরে আবার তোমাকে এই সিটে দেখতে চাই। মানে যদি তুমি আসো, যদি তুমি না না, একদম যেখানে বলবে চলে যাবো। না, এরপর একটা বড় জায়গায় তোমায় দেখতে পাবো। দেখা যাক, মানে আমরা মানে কি বলতো, ওই যে ধরো ফিচার হচ্ছে, এই আমরা ইউটিউব করতে করতে বোর হয়ে গেছিলাম, যে ফিচার করলাম। এবার ধরো হয়তো ফিচারটা আমরা যে টাকা দিয়ে বানিয়েছি তার থেকে একটু বেশি টাকা আসলো ফিচারটা করে, লসও হতে পারে, বাংলা ছবি আমরা জানি না। তো ধরো আরও 5টা ফিচার বানালাম, ওটা বানাতে গিয়েও হয়তো বোর হয়ে যাবো। যতক্ষণ না ওই গোয়ায় শিফট হতে পারছি ততক্ষণ শান্তি নেই। পুটকি ভাইয়ের লাইফটা চাই। না না, ওটা হলে ভাববে যে নেশা করবো, ঠিক আছে, ওইটা না, একদম না। তুমি গোয়ায় গেছো কখনো? হ্যাঁ, গোয়ায় গিয়ে তুমি থাকবে, হেভি লাগবে, কিন্তু শান্তি আছে। গোয়াতে গিয়েছিলাম 1 সপ্তাহ মতো ছিলাম, মানে ঘুরতেই গেছিলাম। মানে কোথায়, নর্থ গোয়া না সাউথ গোয়া? নর্থ গোয়া। নর্থ গোয়া, সাউথ গোয়া কিন্তু আরো ভালো। সাউথ গোয়া যাওয়া হয়নি, মানে ওই নর্থ গোয়া একটু যারা হচ্ছে পার্টি করে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে হচ্ছে আমি ছিলাম ওই গোয়াগন, ঠিক আছে, কালাঙ্গুটের ওখানে ছিলাম। হ্যাঁ, তুমি সাউথ গোয়াতে গিয়ে থেকো, আলাদা শান্তি আছে, বেশ বেশ ভালো লাগবে। বেশ, অরিজিৎদা, তোমার জন্য আমাদের টকবকের পক্ষ থেকে একটা গিফট আছে। যা, গিফটটা কোথায় গেল? হেই রে, হাওয়া বদলে গেছে, এদিকে বসেছিলাম, আমাদের সিটটা এদিক ওদিক ছিল, ঠিক আছে। গিফটটা অরিজিৎদার কাছেই রয়েছে, গিফট তুমি খুলে রেখে নাও। বাহ, থ্যাংক ইউ, তোমাদের তরফ থেকে গিফট। আমাকে না, এটা তোমার জন্য। আরে কি আওয়াজ, হেভি জিনিস আছে মনে হচ্ছে। সেটা খুব জাতা লেভেল কোস্টার। হ্যাঁ, তোমার জন্য আমরা বেছে বেছে রেখেছি, মানে আমাদের ডিজাইনারই। কফি মাগটা আমরা এটা দিয়ে ঢেকে রাখবো না, তার জন্য আছে, মানে তো এই কফি মাগটা নিয়ে যেতে হবে না, এটা ঢেকে রাখবো শোতে রাখার জন্য। ডায়েরি আছে, ডায়েরি বহুত বড়িয়া। আমি জানি না তুমি ডায়েরি লেখো কিনা, তাও ডায়েরি তো লিখি না, মানে এখন যদিও সত্যি খাতা পেনটার ইউজ হয় না, এই ল্যাপটপ আর ম্যাকবুক, এটা পেন। হ্যাঁ, কিন্তু পেনে লিখতে কিন্তু ভালো লাগে, দেখবে যে কখনো শুধু সইটাই করা হয়, বারবার একটা সই বারবার মানে এই ডায়েরিটা দিলাম আর কি, এরপরে তোমার ফিচার রিলিজ করবে, এবার কাকে কখন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছ সেগুলো আর কি নোট করে রাখার জন্য। ম্যানেজার দেখবে আমার কোনো জায়গা থাকলে বললো। আচ্ছা, এই যে যেটা তুমি বলছিলে, সেম হুবহু একটা কফি মাগ। না, সেম হুবহু নয়। আচ্ছা, টকবক উল্টো দিকে আছে কিছু। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, আমার দিকে, এই যে টকবক করে চা ফুটবে এটা। তোমার ফিচারের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ। আর আমাদের এপিসোড দেখতে থাকুন, আসছে ডিজিপত্র। আজকের এপিসোডটা কেমন লাগলো? ফুল ক্যাওড়া একটা এপিসোড ছিল, দেখতেই পেলে যে অরিজিৎদার চেয়ারে আমি এসে বসেছি, কারণ আজকে যে মেসেজগুলো আমি পেয়েছি সেগুলো ভীষণ ইন্টারেস্টিং। তো শুরু করছি আজকে ডিজিপত্র সেকশন। ফার্স্ট যে মেসেজটা এসছে সেটা হচ্ছে শালিনী রয়, যার মেসেজটা আমার খুব ভালো লেগেছে। ছেলেদের নিয়ে একটা পডকাস্ট করো প্লিজ, জিজ্ঞেস করো সব মেয়েদের চিট করে এরা কি পায়। আমার কাছে এই মেসেজটা সব থেকে ইউনিক লেগেছে এতদিন অবধি যা যা মেসেজ পেয়েছি। আমি জানি না, নিশ্চয়ই তুমি বেটার, আমরা কোনো মেয়েরাই এটা বেটার বলতে পারবো না। অনেক সময় ছেলেরাও মানে ছেলেদেরকেও চিট করা হয়, আই থিঙ্ক না হয়। তো ছেলে মেয়ে বোথ চিট হয়, যারা চিটার হয় তাদের পাপ লাগবে। আমি আর কিছু জানি না। নেক্সট মেসেজে যাচ্ছি। বিপ্লব সাউ, পুটকি ভাইকে আনো প্লিজ। নিশ্চয়ই, আমাদের অনেক দিনের ইচ্ছা আছে। আজকের এপিসোডেও পুটকি ভাইকে নিয়ে অনেক কথা হয়েছে, আর তোমার মেসেজটা কোইন্সিডেন্টলি আমাদের কাছে এসছে, তো আমি ভাবলাম এই এপিসোডে পড়ার থেকে ভালো আর কিছু হতে পারে না। পুটকি ভাই খুব তাড়াতাড়ি আসছে। এরপর আসছে ঋতুপর্ণা মণ্ডল, আমি থিয়েটার করি, এই সময়ে দাঁড়িয়ে থিয়েটার করে আর্ন করা ইম্পসিবল, কারণ থিয়েটার হারিয়ে যাচ্ছে। প্লিজ আমাদের মতো অভিনেতাদের নিয়েও একটা সেগমেন্ট করো,
যাতে আমরা নিজেদের কথা বলতে পারি। কারণ যারা থিয়েটার অ্যাক্টরদের কাস্ট করে তারাও ডিরেক্টর লবির। আমরা কোথায় যাব? ঋতুপর্ণা, খুব ট্রু একটা ফ্যাক্ট তুমি লিখেছো। ঠিক, হ্যাঁ, আমরা ভেবেওছি যে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, আর যেটা আমি আগের একটা এপিসোডেও বলেছিলাম, আমাদের খুব তাড়াতাড়ি এরকম একটা সেগমেন্ট শুরু হবে যেখানে থিয়েটার আর্টিস্ট, এমন অনেক থিয়েটার প্রোডাকশন যেগুলো আর হবে না বা হচ্ছেও না, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য থিয়েটার ডিরেক্টরস, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট সবাইকে নিয়ে একটা সেগমেন্ট শুরু করব। একটা ট্রু ফ্যাক্ট, চেষ্টা করে যাও, নিশ্চয়ই কিছু না কিছু হবেই, এইটুকুই বলবো। লাস্ট মেসেজ আজকের, সুদীপ্ত কর। অফিস থেকে ফেরার পথে নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ উন্মেষের একটা রিল এলো। বেশ ভালো লেগে গেল। তারপর থেকে একটা এপিসোডও মিস করি না। তারপর দেখলাম তোমার মেসেজ পড়ার সেকশনটা। মোনালিসার হাওড়া ব্রিজ আমাদের কাছে ইমোশন, কারণ আমার প্রথম প্রেম নিবেদন ওই চিঠি দিয়েই। আবার ওই রকম একটা ভাইবস পেলাম। অল দ্য বেস্ট স্বরলিপি, টকবক আরও এগিয়ে যাক। থ্যাংক ইউ সুদীপ্ত, খুব সুন্দর একটা মেসেজ করেছো। তুমি যে দেখছো এইভাবে যে আস্তে আস্তে আমাদের নতুন একটা প্রয়াস সবার কাছে ছড়িয়ে যাচ্ছে, এটাই তো আমাদের পাওনা ছিল, বা এটাই তো আমরা চেয়েছিলাম। আর এই মেসেজ পড়া যে সেকশনটা, সেটা আসলে তোমাদের সঙ্গে ইন্টারাকশানের জন্য। কারণ ইন্টারাকশান এমন একটা জিনিস না যেটাতে বন্ধুত্ব বাড়ায়। কারণ আমি ক্যামেরার এপারে, তুমি ক্যামেরার ওপারে, বা তোমরা ক্যামেরার ওপারে, তোমাদের সঙ্গে আমার কমিউনিকেট করার এই একটাই জায়গা। আর সত্যি তাই, হাওড়া ব্রিজ আমার কাছেও খুব একটা ইমোশনাল জায়গা। এই মেসেজগুলো পড়তে আমার খুব ভালো লাগে, কারণ এই মেসেজগুলো এগুলো পড়ছি বলেই হয়তো আমার অ্যাকাউন্টে এই মেসেজগুলো আসছে। সেটা আমার খুবই ভালো লাগছে। তোমার প্রথম প্রেম এইভাবে, অনেকেরই তাই। তো কিপ ওয়াচিং টকবক। আর তোমাদের আরও যা যা প্রশ্ন আসছে বা কিছু বলার যদি থাকে, কাউকে কোনো মেসেজ বলতে চাও, সেটাও আমাদেরকে বলতে পারো। আমাদের ভালো লাগলো তোমাদেরকে পড়ে শোনাবো। আমার লাস্ট মেসেজটা খুব ভালো লাগলো, খুব ইমোশনাল হয়ে গেলাম যে আস্তে আস্তে টকবক এগিয়ে যাচ্ছে, তোমাদের কাছে ছড়িয়ে পড়ছে। এটাই আমাদের অনেক বড় পাওনা। আর নেক্সট এপিসোডের জন্য স্টে টিউনড।